আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আমরা আজকে ক্লাস হচ্ছে বেসিক সার্জিক্যাল স্কিল পার্ট 1। আসলে সার্জন হতে হলে যেহেতু এটা একটা স্পেশালাইজড কাজ, এর কিছু নিয়ম কানুন আছে। and if we don't know the basics, we cannot do the surgery actually. সার্জারি করা যায় কিন্তু হচ্ছে যে সেটা সার্জারি হয় না, সেটাই হচ্ছে কথা। তো চলো তাহলে শুরু করি। এখানে সার্জিক্যাল যদি বেসিক we go through the basic of surgery. First we have to be acquainted with the safe surgery. একটু আগে যেটা বলতে যাচ্ছিলাম যে মানে সার্জারি হয় কিন্তু আবার হয় না, কারণ সেফ সার্জারি না হলে কিন্তু সার্জারি ইটস নট এ সার্জারি, ইটস নট এ সেফ সার্জারি। এবং শুধু যে কাটা ছেঁড়া কাটলাম, ইনজেকশন দিলাম, আমি সেলাই করলাম, এটাই কিন্তু সার্জারি না। সার্জারি একটা খুব স্পেশালাইজড ওয়ার্ক ইজ done by a team and surgeon is the captain of this team. ঠিক আছে, একজন সার্জন, এটা একটা ওয়ান ম্যান শো নয়। একজন সার্জন, তার নেতৃত্বে আরো তার টিম থাকে, টিমের সদস্যদের নিয়ে একটা সেপারেট ওয়ার্ক, একটা খুব একটা স্পেশালাইজড একটা কাজ তিনি সমাধান করেন। এখানে প্রতিটা তার সদস্যই গুরুত্বপূর্ণ। And surgeon as a team leader is the person to take whole responsibility. তার দায়িত্বে এবং তার রেসপন্সিবিলিটিতে সার্জারিটা হয়। He delegates to competent team members, mutual parties and support. তাহলে তার যে আন্ডার একজন টিম থাকে, সেই টিমের প্রতিটা সদস্যের কম্পিটেন্ট, প্রত্যেক সদস্যেরই আলাদা আলাদা কাজ থাকে এবং সেই কাজগুলো ঠিকভাবে গুছিয়ে দেওয়া বা অ্যালোকেট করে দেওয়া হচ্ছে সার্জনের কাজ। এবং থিয়েটার অপারেশন শুরুর আগে, থিয়েটারে এবং থিয়েটারের পরে কিন্তু অ্যাজ এ টিম লিডার, অ্যাজ এ মেন্টর, সার্জনের বেশ কিছু খেয়াল রাখতে হয় আদার দেন দ্য সার্জারি ইটসেলফ। ঠিক আছে, যে অপারেশন করছি, অপারেশনটা ছাড়া আরো অনেক কিছু পুরা ওটি এনভায়রনমেন্টটাই সার্জনের কন্ট্রোলে থাকতে হয়। তো সেই জন্য মানে বেসিক অফ সার্জারি জানার আগে তোমাদের এই সার্জনের এই রোলটা তোমাদের বুঝতে হবে। যে আমার স্যার, আমার মেন্টর যে প্রফেসর মাহমুদুল স্যার সবসময় আমাকে বলতেন যে মানে যখন আমি তার আন্ডারে ট্রেনিং করতে যাই, উনি প্রথমে বলছিলেন যে সার্জন তো হয়ে যাবা, পাইপলাইনে আছো, সার্জন হয়ে যাবা, কিন্তু আমি চাই যে আমার আন্ডারে ট্রেনিং করে যখন তুমি বের হবা, ইউ উইল বি এ কমপ্লিট পারসন, একজন গুড ম্যানেজার এবং একজন কম্পিটেন্ট সার্জন। এই দুটোর কম্বিনেশন হলে একজন সার্জন, একজন ভালো সার্জন, একজন সেফ সার্জারি করার মতো সার্জন হতে পারবে। তাহলে ওটিতে সার্জন কি করবে? যে জেনিটাল হ্যান্ডলিং অফ দ্য টিস্যু, কেয়ারফুল ডিসেকশন অফ দ্য টিস্যু প্লেটস, কেয়ার উইথ শার্পস, এই জিনিসগুলো তাকে খেয়াল রাখতে হবে। বলে যে একটা মানে ফেমাস সেইং আছে যে সার্জনস শুড হ্যাভ এ কি লায়ন্স হার্ট, ইগলস আই এন্ড লেডিস ফিঙ্গার। তাহলে তাকে রোবাস্ট হতে হবে সব। এখানে লায়ন্স হার্ট বলতে যে খুব সাহসী, ঠিক সেটাও না, সেটা হচ্ছে সাহসী তো বটেই, সব সিচুয়েশন হ্যান্ডেল করার মতো সিচুয়েশন ক্যাপাসিটি থাকতে হবে। এবং খুব তীক্ষ্ণ দৃষ্টি বলতে যে একদম মাইক্রোস্কোপিক ব্যাকটেরিয়া দেখতে পেলে তা না। তীক্ষ্ণ দৃষ্টি মানে হচ্ছে সমস্ত সিচুয়েশনের উপর ওর নজর থাকতে হবে। You will be able to see the situation inside the body of the patient and also the total operation theater scenario. সবার দিকে তার খেয়াল থাকতে হবে। অপারেশন করছে, তার অ্যাসিস্ট
ঠিক আছে কিনা, ঠিক মতো অ্যাসিস্ট করছে কিনা, সিস্টার, ওটি নার্স, স্টাফ নার্স ঠিক মতো ইয়ে আছে কিনা, পেশেন্ট ঠিক আছে কিনা, পেশেন্টের সবকিছু ওকে কিনা, অ্যানেস্থেসিস্ট অ্যানেস্থেসিয়াটা মেনটেন হচ্ছে কিনা, এই জিনিসগুলো তার মাথায় থাকতে হবে। কয়টা যে ইভেন্ট, যেমন দেখো যে কতটা সোয়াব ইউজ করা হয়েছে বা কি কি ইনস্ট্রুমেন্ট ওটি ফিল্ডে আছে, এগুলো সার্জনের মাথায় থাকে। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওটি এনভায়রনমেন্টে ইনফেকশন স্প্রেড কন্ট্রোল করা বা স্টেরিলিটি যেটা সেটা মেনটেন করা, এইটাও হচ্ছে সার্জনের দায়িত্ব। অপারেশনের পরও সেটিংস অফ দ্য এয়ারওয়ে, পজিশন অফ দ্য পেশেন্ট, পোস্ট-অপারেটিভ ইনস্ট্রাকশনস সার্জনকে বুঝিয়ে দিতে হয় বা সার্জনকে যারা রেসপেক্টিভ স্টাফকে সেটা ইনস্ট্রাকশন দিয়ে দিতে হয়। তাহলে this will be a safe surgery when the surgery is conducted by a competent surgeon and a leader. শুধু যিনি কাটতে পারেন তাই না, হচ্ছেন একজন টিম লিডার, তার টিম নিয়ে তিনি সুন্দর একটা কাজ সমাধান করবেন, এটাই হচ্ছে সার্জারি। আচ্ছা, সার্জারির শুরুতে এখন এই স্পেশালাইজ কাজের জন্য তো আমাদের বিশেষ প্রস্তুতি লাগে। আমরা এমনিতেই ওয়ার্ড থেকে গিয়ে সার্জারি করে ফেলতে পারি না। সার্জারিতে ওই যে আগের ক্লাসে প্রি অপারেটিভ প্রিপারেশন বা অনেকগুলো ক্লাসে আমরা বলেছি যে কিছু প্রিপারেশন আছে সার্জনের অপারেশন থিয়েটারে ঢোকার আগে, কিছু পেশেন্টের প্রিপারেশন, কিছু ডক্টরদের প্রিপারেশন। তো এটার স্টেরাইল এনভায়রনমেন্ট মেইনটেনেন্সের জন্য ডক্টরদের বিশেষ কিছু প্রস্তুতি নিতে হয়। স্ক্রাবিং, গাউনিং এবং গ্লাভিং বলে আমরা বিশেষ পোশাক পরি এবং অটোক্লেভ বা জীবাণুমুক্ত পোশাক পরে হাত ধুয়ে আমাদের ওটিতে প্রবেশ করতে হয়। এটার ভিডিওটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, আমরা একটু শেষ করে আসি। আচ্ছা, এরপর ওটিতে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিং। ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিং হিউম্যান বডি তো খুবই একটা জটিল যন্ত্র এবং এখানে অবশ্যই মানে হিউম্যান বডি খুবই ইম্পর্টেন্ট। আমাদের ইনস্ট্রুমেন্ট এর ভিতরে যখন আমরা হ্যান্ডেলিং করবো, নাড়াচাড়া করবো, খুবই কেয়ারফুলি করতে হবে, এটা তো কমন সেন্স। কিন্তু স্পেসিফিক নিয়ম কারণ আছে যে এভাবে ইউজ করলে, এভাবে ব্যবহার করলে সেটা হচ্ছে লেস ইনজুরিয়াস টু দ্য বডি এবং ইনঅ্যাডভারেন্ট ইনজুরি অ্যাভয়েড করা যাবে। তাহলে এই ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিং করার সময় সার্জনকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সবার আগে সেফটি, ইকোনমি অফ মুভমেন্ট, রিল্যাক্স হ্যান্ডেলিং এন্ড অ্যাভয়েড অকওয়ার্ড মুভমেন্টস। বেশি মুভমেন্ট করা যাবে না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু মুভ করতে হবে। আবার খুব সাবধানে একদম স্টিফ হয়ে যাওয়া যাবে না, রিল্যাক্স হ্যান্ডেলিং হতে হবে। যে আমি ড্রাইভিং চিন্তা করো, যে ড্রাইভিং করছি, খুব শক্ত করে স্টিয়ারিং ধরে রাখলে কি হবে, বা খুব স্টিফ হয়ে থাকলে হবে না, আমাকে রিল্যাক্স হতে হবে, তাহলে গাড়িটা স্মুথলি চলবে। এবং মুভমেন্ট, যে অকওয়ার্ড মুভমেন্ট, ইনঅ্যাডভারেন্ট মুভমেন্ট যত সম্ভব কম হতে হবে এবং প্রয়োজনীয় মুভমেন্ট গুলা শুধুমাত্র করতে হবে। ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিং এর উপরে একটা ছোট ভিডিও দেখতে পারো। এটা হচ্ছে যে সুচার ম্যাটেরিয়াল, আমরা জানি যে আমরা সেলাই করার জন্য যেটা কিভাবে বের করলো প্যাকেট থেকে, এবং এরপর আমরা যে কাজ করব, শার্পস যেমন একটা নিডল, কখনোই আমরা এটা হাত দিয়ে দেবো না, সবসময় ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরতে হবে। ইনস্ট্রুমেন্ট দিয়ে কিভাবে ধরবো বা এগুলো পরবর্তীতেও আসবে। আপাতত এই নিডলটাকে নিডল হোল্ডার বা ফোরসেপ দিয়ে আমরা ধরবো, কখনই হাত দিয়ে ধরবো। আমরা যে বললাম ইনঅ্যাডভারেন্ট বা মুভমেন্ট, এই ধরনের ইনজুরি হতে পারে অ্যাসিস্ট্যান্টের উপর, আশেপাশে যে অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের ইনজুরি হতে পারে।
and the needle is now available for your next suture. When you're finished with the needle, do not lay it down on the patient or on the table, but pick it up and whenever possible, dispose of it by cutting off the thread and placing it in the sharp bit. Sorry. When opening a suture package, tear it open as shown and remove the needle from the packet with the needle holder. Never use your fingers. Go and remove the needle. স্টিচিং এর সময় ম্যাটেরিয়াল কিভাবে হ্যান্ডেল করতে হবে, কিভাবে সরিয়ে রাখতে হবে, এই জিনিসগুলো দেখাচ্ছে। এগুলো আমরা পরে আরো আসবো। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে শার্পস, হ্যান্ডলিং অফ শার্পস কিন্তু একটা ইম্পর্টেন্ট অপারেশন থিয়েটারের এটিকেট, কারণ হচ্ছে শার্প ইনস্ট্রুমেন্টস দিয়ে অ্যাসিস্ট্যান্ট বা সার্জন কিন্তু ইনজিউর হতে পারে। এছাড়াও যদি তুমি এখানে সেখানে শার্পস গুলো রাখো তাহলে হচ্ছে পেশেন্টেরও ইনজুরি হতে পারে। তাহলে হচ্ছে সেজন্য শার্পস গুলো বিম থাকে অথবা আমরা ফুটি ফিট থেকে সরিয়ে রাখি, সাধারণত পাশে যে ট্রলি থাকে সেখানে সবসময় সরিয়ে রাখি। এটা হচ্ছে যে ডিপি হ্যান্ডেলে ব্লেড ইনসার্ট করা এবং খোলা, এই দুটার ভিডিও কিভাবে বাট পার্কার হ্যান্ডেলে নাইফটা ব্লেডটা পড়াতে হয় এবং আবার তুলতে হয়। তারপর একটু দেখো তোমরা, একটা ইনস্ট্যাটিক ফোর্সেস দিয়ে আমরা ডিপি ব্লেডের যে নেক পিছনটা আমরা ধরলাম এবং এখানে যে ডিপি হ্যান্ডেলের এই কাট এবং ব্লেডের এই কাট, এটা হচ্ছে একভাবে মিলে যেতে হবে। মিললে পরে আমি বুঝবো যে এটা আমি কাট পজিশনে ধরেছি।
একটি খাঁচে আমি বসিয়ে দিলাম, তারপর আমি আমার কাজ করলাম। কাজ শেষে আবার খোলার জন্য এটা হচ্ছে যে এবার দেখো, এবার কিন্তু নেই কেন, এবার হচ্ছে বেজে ধরে একটু উঁচু করে সামনের দিকে টান দিলে এটা খুলে আসে। ওটি টেবিলের হাইট, এই কাজগুলো যদি আমরা কমফোর্টেবল না ওয়েতে না করতে পারি, কমফোর্টটা কিন্তু ওটিতে কমফোর্টটা সার্জনের জন্য খুব জরুরি, আরামের জন্য না। টু এ স্মুথ সার্জারি। ওটি টেবিলটা যদি বেশি নিচে হয় ঝুঁকে কাজ করতে হয়, বেশি উঁচু হলে কাজ করা যায় না। একদম অপটিমাম একটা হাইটে এটাকে থাকতে হবে। Safe handling of all surgical instruments and sutures. Please take time to acquaint yourself with the instruments provided. Let's first of all look at the scalpel. When handling the scalpel, you do not handle it like this or like this, as you don't intend to stab anyone. Instead, handle it in this manner, using your index finger to steady it. Then you can draw it gently and carefully across the skin, as you see here, in a controlled manner. Never ever cut towards your own fingers or thumb, as it may not just be the patient that you cut. When doing delicate work with a fine bladed scalpel, you may wish to hold it like a pen. Then finer work can be undertaken. Note how the little finger can be used to steady the hand holding the scalpel. When passing a scalpel, never pass it blade first, but handle first with the blade down. However, the safest way is always to put it into a kidney dish and pass it to your assistant or scrub nurse. Now, তাহলে এখানে আমরা দেখলাম যে শার্প ইনস্ট্রুমেন্ট যখন আমরা ইউজ করব, কিছু নাইফটা ধরার একটা দুইটা ইয়ে হচ্ছে অ্যাকসেপ্টেবল, এই দুই পদ্ধতিতে আমরা এটাকে ধরবো, কোনোভাবে না। কারণ এটাই হচ্ছে সবচেয়ে কমফোর্টেবল এবং কাজ করার জন্য সুবিধাজনক। এবং ফাইনাল ওয়ার্ক করার সময় আঙ্গুলগুলো কিন্তু আমরা এমনি কাজ করছি, কিন্তু দেখো যে লিটল ফিঙ্গারটাও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, মানে হাতের সবগুলো আঙ্গুলকে ব্যবহার করে আমরা এটাকে ইউজ করছি। আর সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা হ্যান্ডেলিং, শার্প মার্জিনটা কখনোই সামনে থাকবে না বা এক্সপোজ থাকবে না, এটাকে সবসময় আমরা পিছনে হাতের আড়াল করে রাখবো, যাতে এটা কারণ ইনজুরি না হয়। সবচেয়ে ভালো হয় যদি আমরা কিডনি ডিশের মাধ্যমে এই শার্প ইনস্ট্রুমেন্টগুলোকে ট্রান্সফার করি, তাহলে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে না। scissors. There are two types of scissors. One is more robust for cutting suture materials, and the other is finer for tissue dissection. Let's look at how to hold scissors. Hold them with just the tips of the distal phalanges, with thumb and ring finger in the ring, steadying the scissors with the index finger and the middle finger. Never put your fingers right the way through, as this makes it difficult to extract your fingers from the instrument. However, by using just the distal phalanges, you get very good control for accurate dissection. If you're cutting sutures of depth, such as in the pelvis, it's often wise to stabilize the instrument over your index finger.
আচ্ছা, আমার মনে হয় আমরা ভিডিওগুলো একটু পরে আসি, ভিডিওগুলো একটু প্রবলেম হচ্ছে। বেসিক কথাবার্তাগুলো শেষ করে আমরা সব শেষে একসাথে ভিডিওগুলো চলে যাব। অপারেশনে খুব প্রতিটা অপারেশনেরই প্রথম সার্জারি হচ্ছে স্কিন ইনসিশন। এখানে আমরা স্কিনে ইনসিশন দিই, তো তারপরে ঢুকতে হবে আমাদেরকে। So skin incision হচ্ছে should be made with the blade being placed firmly down at right angle to the skin and then drawn gently across the skin and desired direction. মানে ব্লেডটা থাকবে হচ্ছে রাইট অ্যাঙ্গেল টু দ্য স্কিন। এটা কোনো এক পাশে বাঁকা করে বা অবলিক করে দেওয়া যাবে না। কেন? কারণ হচ্ছে অবলিক কাট ক্যান লিড টু নিউক্লিয়াস অফ দ্য আন্ডারকাট এজ। যদি আমি অবলিক করে দেই, যে মার্জিনটা আন্ডারকাট, সেখানে কিন্তু মার্জিনে নেক্রোসিস স্কিনটা নেক্রোসড হয়ে যেতে পারে। সো ইনস্ট্রুমেন্ট হতে হবে একদম টু দ্য রাইট অ্যাঙ্গেলস across the skin, gently across the skin to the desired direction. আর হচ্ছে ভিডিওতে আমরা পরে দেখবো যে যেখানে ইনসিশন দিতে চাই সেটাতে আমাকে আগে প্ল্যান করবো, সেই প্ল্যান অনুযায়ী কতটুকু ইনসিশন দিবে, কতটুকু আমরা দেবো। আর after what is done, the scalpel should be placed in a kidney dish. এই কিডনি ডিশ অথবা যে মানে শার্প অংশটাকে হাইড করে পিছনে রেখে আমাদেরকে এটা ট্রান্সফার করতে হবে। Factors to be considered when planning a skin incision. কি মাথায় থাকবে, মানে একটা স্কিন ইনসিশন জাস্ট ওদের দিলেই চলবে না, সেটার জন্য কিছু নিয়ম কানুন ফলো করতে হবে। প্রথম কথা হচ্ছে স্কিন টেনশন লাইনস বা ল্যাঙ্গার্স লাইন বলা হয়, represent the orientation of dermal collagen fibers. Incision should be placed parallel to this line when possible. তাহলে ডার্মাল কোলাজেন ফাইবার বডিতে যে যেটা থাকে, অ্যাক্রস দ্য কোলাজেন যদি আমি কাটি তাহলে তো হেলিংটা খারাপ হবে, স্কার বেশি হবে, এবং এটা আসবে দেখে স্কার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যদি এই কোলাজেনের ফাইবার্স গুলো যে অ্যালাইনমেন্টে থাকে, সেই লাইন বরাবর যদি আমি ইনসিশনটা দিই তাহলে আমার স্কার কম হবে, লেস কোলাজেন ডিস্টার্ব হবে, সো স্কার কম হবে। তাহলে ইনসিশন when possible should be given along the skin tension line. তারপর আসে কসমেটিক ফ্যাক্টর। সাধারণত এক্সপোজড পার্ট অফ দ্য বডিতে যদি যখন আমরা ইনসিশন দিই তখন হচ্ছে কসমেটিক ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট, কারণ এটা দেখা যাবে। সো এই ইনসিশনটা স্কার মার্কটা যত কম হয় তত ভালো। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অ্যাডিকেট এক্সেস। এখন আমি কসমেটিক ফ্যাক্টর চিন্তা করবো বা স্কিন টেনশন লাইন বরাবর দিব, কিন্তু আমি যে অর্গানে কাজ করবো, যেটাকে আমি রিচ করতে চাই, যে অর্গানটাকে, সেটা যদি ইনসিশনটা যদি সেখান থেকে দূরে হয় তাহলে তো হবে, আমার ওই অর্গানটার কাছাকাছি ইনসিশন দিতে হবে। সো যাতে অ্যাডিকুয়েট এক্সেস পাই, এক্সেস মানে আমি ওই অর্গানটাকে রিচ করতে পারি, তাহলে আমি এখানে কাজ করতে পারবো, না এটা তো আমি অর্গানটার উপর কাজ করতে পারবো না, সার্জারিটা কমপ্লিট করতে পারবো না। সো অ্যাডিকুয়েট এক্সেস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই হলো ডিস্ট্রিবিউশন অফ কোলাজেন ফাইবারস ইন দ্য ডায়ামিস অফ দ্য হিউম্যান বডি। এগুলাকে বলে ল্যাঙ্গার্স লাইন। দেখো এখানে অ্যাবডোমেন থোরাক্সে কিন্তু ট্রান্সভার্সলি অ্যারেঞ্জড ফাইবারস, সো ট্রান্সভার্স ইনসিশন ইজ মোর কসমেটিক্যালি অ্যাকসেপ্টেবল ইন দ্য অ্যাবডোমেন। কিন্তু আমরা সাধারণত লঙ্গিচুডাল ইনসিশন দিই অ্যাবডোমেনে, লাইন বা প্যারামিডিয়ান ইনসিশন সাধারণত লঙ্গিচুডাল হয়, তবে লোয়ার অ্যাবডোমেনে থিনস্টাইল ইনসিশন ট্রান্সভার্স। এখন কেন? কারণ হচ্ছে এক্সেস, ওই যে থার্ড পয়েন্টটা বললাম যে এক্সেসটা খুব ইম্পর্টেন্ট। ল্যাপারোটমি ইনসিশন সাধারণত অ্যাবডোমেনের ভিতরে পুরোটাকে আমরা যাতে এক্সেস করতে পারি সেজন্য আমরা মিডলাইন বা এই লঞ্চটা ইনসিশন দিয়ে থাকি। কিছু স্পেশাল সার্কামস্টেন্সেসে হতে পারে, যেমন একটা সার্কুলার ইনসিশন দেওয়া লাগতে পারে, অনেক সময় প্লাস্টিক ক্ষেত্রে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস সার্কুলার ইনসিশন আমরা দিতে পারি। অনেক সময় স্কিন লেশন, একটা স্কিন স্কোমাস সেল কার্সিনোমা বা ব্রাজিল কার্সিনোমা বা স্কিনের একটা যে কোনো মোল থাকতে পারে, তো যেটা সাইজটা হচ্ছে রাউন্ডেড,
তখন আমরা যদি একটা গোল ইনসেশন দিই তাহলে এটা ক্লোজ কিভাবে করবো। তো সেটার প্রসেস হচ্ছে যে সার্কুলার ইনসেশনটাকে আমাদের একটা ইলেকট্রিক্যাল ইনসেশনে কনভার্ট করতে হয়। এই যখন আমি ইলেকট্রিক্যাল ইনসেশনটা দিব তখন সেটা মাস্ট বি 3 টাইমস লং অ্যাজ ইটস ওয়াইড। এভাবে করে হিসাব করে আমাদের একটা ইলেকট্রিক্যাল ইনসেশন দিতে হবে, তারপর ওটাকে আমরা ক্লোজ করতে পারবো। আর অনেক সময় ডগ এয়ার, এটা হচ্ছে যে এই আমরা যখন একটা বিশেষ করে সার্কুলার লেশন বা এই ধরনের বড় লেশন ক্লোজ করি, দুই পাশে এলিভেশন অফ দ্য এজেস হয়, মানে ইনসেশনটা একটু দেবে যায় এবং দুই পাশটা এলিভেটেড থাকে ডগের ইয়ারের মতো। এটাকে ডগ এয়ার বলে। এটা কারেকশন করার একটা প্রসেস আছে, যে এটা হচ্ছে এই ইনসেশন দেওয়ার পর এখানে ডগ এয়ারটাকে স্কালপেল ব্লেড দিয়ে এক পাশে এভাবে কেটে তারপরে অপর পাশটাও ইনসাইজ করে একটু ইনসেশন লাইনটা একটু বাড়ে, কিন্তু এটা প্লেন হয়ে যায়, এরকম এলিভেটেড হয় না। Abdominal কত ধরনের ইনসেশন আছে? Abdominal incision should be planned in advance of surgery and following factors should be bear in mind. Abdominal আমরা অনেক ধরনের ইনসেশন আছে, আমরা দেখবো। তো কি ধরনের ইনসেশন আমরা দিতে পারি সেটা দেওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে যে access to the different organs। আমরা যদি আপার অ্যাবডোমেনে যেমন স্প্লিন বা স্টমাক, লিভার এগুলোতে কাজ করতে চাই, তাহলে আমাদের আপার অ্যাবডোমিনাল ইনসেশন দিতে হবে। সারফেস ল্যান্ডমার্কস, পেইন কন্ট্রোল, অনেক অপারেশনে এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের মাথায় রাখতে হয়। কারণ যেমন সাবকস্টাল ইনসিশন বা আপার অ্যাবডোমিনাল ইনসিশন গুলো কিন্তু বেশি পেইনফুল হয়। কেন? কারণ হচ্ছে রেসপিরেশনের সাথে এটা কিন্তু মুভমেন্ট, কন্টিনিউয়াস মুভমেন্ট হয়। তখন পেশেন্ট কি করে যে এই মুভমেন্টে পেইন হয়, সেজন্য সেই রেসপিরেশনটা অটোমেটিক্যালি তার কমে যায়। এর ফলে ভেজাল লাগে, কিন্তু মুভমেন্ট কম হওয়ার জন্য সেখানে ডিসিজ এবং সেখান থেকে নিউমোনিয়া অনেক সময় ডেভেলপ করে, অপারেশন পোস্ট অপারেটিভলি পেশেন্ট কমপ্লিকেটেড হয়ে যায়। সো এই আমরা যদি আপার অ্যাবডোমিনাল ইনসেশন দিই তাহলে ভালো পেইন কন্ট্রোলটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। ভালো পেইনটা দিতে হবে পেশেন্টকে, যাতে তার পেইন না হয়। কারণ পেইন হলে সে শ্বাস নেবে না, শ্বাস কমে যাবে, তখন নিউমোনিয়া হবে। কসমেটিক আউটকামটাও মাথায় রাখতে হবে, যে ট্রান্সপ্লান্টেশনের যে ল্যাঙ্গার লাইনে পড়বে, যার জন্য এটার কসমেটিক আউটকামটা ভালো। তো যখন সম্ভব আমরা কসমেটিক বিবেচনা করে, কিন্তু একটা ইমার্জেন্সি সার্জারি সেখানে তো আমরা কসমেটিকটা বেশি চিন্তা করবো না, সেখানে আমাদের আর্জেন্সি অফ অপারেশন, মানে তখন আমাদের এক্সেসটা হবে বেশি গুরুত্বপূর্ণ, কত তাড়াতাড়ি আমি একেবারে এক্সেস করতে পারি। These are various types of abdominal incisions: midline, midline, গ্রিডাইরন, তারপর ফিনস্টিয়াল, বিভিন্ন ধরনের ইনসেশন আছে, সাবকস্টাল, ট্রান্সভার্স, 10 নম্বর আছে ম্যাকিভিটি ইনসেশন, এটা হচ্ছে ফিমোরাল হার্নিয়ার যে দেওয়া হয়। এরকম বিভিন্ন যেটা ডিজিজটা কোথায় এবং কোন অর্গান, আন্ডারলাইন কোন অর্গানের প্যাথোলজি, সেটার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম ইনসেশন আমরা দিয়ে থাকি। তো লেয়ার্স অফ দ্য অ্যাবডোমিনাল, একটা অ্যাবডোমিনে যখন আমরা ইনসেশন দিই, বেসিক যে লেয়ারগুলা পড়বে সেটা হচ্ছে স্কিন, তার নিচে সাবকিউটানাস টিস্যু, এরপর থাকবে মাসল। মাসলটা সাধারণত আমরা কিন্তু কাটি কম, অনেক সময় কাটতে হয়, যেমন সাবকস্টাল ইনসেশন দিলে আমাদের রেক্টাস অ্যাবডোমিনাসের কিছু অংশ হয়তো কাটা যায়, কিন্তু সাধারণত আমরা স্প্লিট বা রিট্রাক্ট করে থাকি মাসল লেয়ারটাকে। তারপরেই চলে আসে পেরিটোনিয়াম। Peritoneum should be gently picked up between two clips and paired with two fingers to ensure there is no intertendon structures. এখন অ্যাবডোমেন পেরিটোনিয়ামের নিচেই থাকে হচ্ছে ওমেন্টাম, এবং তারপর সেখানেই থাকে সব অর্গান, বিশেষ করে গাট, 6 মিটার গাট কয়েল ধরে থাকে এই অ্যাবডোমিনাল ক্যাভিটি। সো পেরিটোনিয়াম ধরার সময় অনেক সময় এই গাটটা ধরে তুলতে পারি এবং গাটে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, সেটা ইনশিওর করে তারপরে হচ্ছে আমাদের পেরিটোনিয়াম অ্যাপ্রোচ করতে হয়। যে আমরা যে কাটার জন্য পেরিটোনিয়ামটা ধরলাম, সেটার মধ্যে কোনো গাট নাই বা কোনো স্ট্রাকচার নাই।
অন করা হলো, ইনসিশন দেওয়া হলো, এবার হচ্ছে অন ক্লোজার। Suturing of any incision or on needs to take into consideration the site and tissue involved and the technique for closure. For any on to heal well, there must be a good blood supply and no tension of the closure. On closure এর ক্ষেত্রে দুইটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ওখানে তার ব্লাড সাপ্লাইটা ঠিক থাকতে হবে এবং কোনো টেনশন থাকবে না। আমরা যদি 10 অবস্থায় ক্লোজ করি তাহলে কিন্তু ওই টেনশনে যে ডার্মাল ব্লাড গুলো আছে, আমরা যদি স্কিন বা ডার্মিসের ব্লাড সাপ্লাই সম্বন্ধে একটু জানো তাহলে দেখবা যে এখানে ব্লাড সাপ্লাই গুলো আসে আসলে নিচের ফিডিং ব্লাড ভেসেল থেকে কিছু ডার্মাল ভেসেল ডার্মিসে উঠে আসে এবং এগুলো টাইনি ভেসেল। এখান থেকে একটা নেটওয়ার্কের মতো তৈরি হয়, সাবডার্মাল একটা জালের মতো, একটা জালিকার মতো একটা নেটওয়ার্ক থাকে। এই নেটওয়ার্ক থেকেই আরো সূক্ষ্ম সূক্ষ্ম ভেসেল দিয়ে আমার একদম এপিডার্মিস পর্যন্ত ব্লাড সাপ্লাই দেওয়া হয়। এখন যদি এই মার্জিনে যদি আমার টেনশন থাকে তাহলে কিন্তু এই যে সূক্ষ্ম ভেসেল গুলো যেগুলো এপিডার্মিস বা ডার্মিসে সাপ্লাই দিচ্ছে, এই যে নেটওয়ার্ক অফ ফাইন ভেসেলস, এই ভেসেল গুলো কিন্তু তখন প্রেসারে বন্ধ হয়ে যায় এবং নিচের ডার্মিসের নিচের ফিডিং ভেসেল থেকে যে ভেসেল গুলো পারফোরেটরস বলে, এই ভেসেল গুলো তখন বন্ধ হয়ে যায়, ফলে স্কিনের ব্লাড সাপ্লাই কিন্তু শাটডাউন হয়ে এখানে স্কিনে নেক্রোসিস হয়। সো কোনো টেনশন থাকা যাবে না, টেনশনলেস ক্লোজার করতে হবে। কোন কিভাবে হিল হয় তোমরা জানো যে একদম যদি ক্লিন কাট ওন হয় সেটা প্রাইমারি ইন্টেনশন, হিলস বাই প্রাইমারি ইন্টেনশন। সেখানে একটা হেমাটোমার মতো হয়, তারপর ইনফ্লামেটরি সেলস আসে, কোলাজেন ডিপোজিশন হয়, কোলাজেন ক্রস লিঙ্কিং হয়ে এই জায়গাটা স্কার ফর্মেশন হয়ে হিল হয়। আর যদি অ্যাক্রোজা পজিশনে না থাকে বা কোনো ইনফেকশন বা ইয়েটা ইনফেক্টেড হয় তখন বাই সেকেন্ডারি ইন্টেনশন। সেই ক্ষেত্রে ওই গ্যাপের টিস্যুটা গ্রানুলেশন টিস্যু দিয়ে ফিল আপ হয়। গ্রানুলেশন টিস্যু হচ্ছে ইনএফারেন্ট বা মানে অগোছালো কানেকটিভ টিস্যু এন্ড ভেসেলস, যেটা অর্গানাইজ না, এই ধরনের হেলদি গ্রানুলেশন টিস্যু থাকে বা ওইখানে স্কার স্কার থাকতে পারে, স্ল্যাব থাকতে পারে, ইনফেকশন থাকতে পারে। আস্তে আস্তে ইনফেকশন কন্ট্রোল করে বা স্ল্যাব রিমুভ করে দিলে গ্রানুলেশন টিস্যু হয়, এটা সেকেন্ড বাই সেকেন্ডারি ইন্টেনশন। সেখানে আস্তে আস্তে কোলাজেন ডিপোজিশন হয়, স্কার হয়ে হিল হয়। টার্সিয়ারি ইন্টেনশন হচ্ছে যে ডিলেড ক্লোজার, আমরা ওপেন রাখার থেকে কিছুটা সেকেন্ডারি ইন্টেনশনে সুযোগ দিলাম, তারপর এটাকে ক্লোজ করে দিলাম, অথবা কোনটা ক্লোজ হচ্ছে না সেখানে একটা অন্য জায়গা থেকে একটা স্কিন এনে স্কিন গ্রাফটিং করে দিয়ে এটা হিল হলো। এবার আসি সুচার ম্যাটেরিয়ালসে। যে একটা অপারেশন করার পর যে ওনটা হলো, এটা আমাদের টার্গেট থাকে যে বিভিন্ন প্রাইমারি ইন্টেনশন হয়, ওটাই সবচেয়ে ভালো, তাড়াতাড়ি হিল হয় এবং মিনিমাম স্কার থাকে এবং হচ্ছে যে সব দিক থেকেই ভালো। তো প্রাইমারি ইন্টেনশন যদি হিল হয় আমাদের কাটিং এজ গুলো কাছাকাছি থাকতে হবে, কাছাকাছি নিয়ে আসতে হবে। সেটা নিয়ে আসার জন্যই আমরা কি করি, বেসিক্যালি আমরা সেলাই করে দিচ্ছি, সেলাই করে দিই বাই সুচার ম্যাটেরিয়ালস। তো সুচার ম্যাটেরিয়ালের হিস্ট্রি কিন্তু বহু পুরানো এবং হিস্ট্রিটা ইন্টারেস্টিং। বহু আগে থেকে সার্জারির হিস্ট্রি কিন্তু অনেক আগে, তো আগে থেকেই মানুষ সার্জারি প্র্যাকটিস করে। তো এক সময় বিভিন্ন জায়গায় মানুষ ট্রাইবে বিভক্ত ছিল, আস্তে আস্তে সভ্যতা ডেভেলপ করে। তো আফ্রিকান ট্রাইবসরা কি করতে এই অপারেশনের জন্য তারা কিন্তু বিভিন্ন প্রাণীর টেন্ডন, যে টেন্ডনটা শক্ত টাফ, এই টেন্ডনের স্ট্রিপস ইউজ করতে, স্ট্রিপস দিয়ে বেঁধে দিত বা প্রাইম থর্নস এন্ডের মধ্যে দিয়ে এটা ঢুকিয়ে দিয়ে এটা মার্জিনকে অ্যাপোজিশন আনা। সাউথ আমেরিকান সেন্সিস্টরা কি করতো, ওরা হচ্ছে আমরা পিঁপড়ার যাওয়া দেখেছি কিনা জানি না, পিঁপড়ার কিন্তু মাথার সামনে দুটো জ থাকে, যেটা মানে পিঁপড়া যখন কামড় দেয় কামড়ায়, দুটো জ
মানে মানুষের টিস্যুতে ঢুকিয়ে দেয় আর কি, দুই পাশ থেকে। তো এরা যেটা করলো যে ওন মার্জিনে বড় বড় কালো পিঁপড়া, সেটাকে এনে ধরলে পরে সে দুইটা জোরে কামড় দিলে পরে দুটো দুই পাশে ঢুকে গেল। তখন তারা বডিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাথা থেকে আলাদা করে দিল। তাহলে মাথাটা হচ্ছে হেডটা হচ্ছে জয়নিং হিসেবে কাজ করলো, আর দুইটা জ হচ্ছে দুই পাশে মার্জিনকে অ্যাপোজ করে রাখলো। এভাবে করে তারা সুচার করতো। আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ঘোড়ার চুল, হর্স রাইড বা লেদার স্ট্রিপস দিয়ে সুচারিং করা হতো। আর মডার্ন যে সুচার ম্যাটেরিয়াল, এগুলো আসলে শুরু হলো মানুষ যখন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ডেভেলপ করলো, সুতা তৈরি করতে পারলো মানুষ। মানুষ দেখলো যে এই সুতা দিয়ে তো সুন্দর করে সুচার করা যায়, সেলাই করে দেওয়া যায়। মেইনলি দুই ধরনের সুচার ম্যাটেরিয়াল আমরা ইউজ করি, একটা হচ্ছে অ্যাবসর্বেবল, একটা হচ্ছে নন অ্যাবসর্বেবল। এছাড়াও এটা ন্যাচারাল হতে পারে। প্রথম দিকে আমরা ন্যাচারাল সোর্স থেকে এগুলো তৈরি করি, যেমন সিল্ক, ক্যাটগাট। ক্যাটগাট মানে হচ্ছে ক্যাটল গাট, ক্যাটেলের গাট মিউকোসা থেকে, এটা মিউকোসা না, সাবমিউকোসা থেকে যে কানেকটিভ টিস্যু, সেটা থেকে তৈরি করা হয়। আর একটা ক্লাসিফিকেশন হচ্ছে মনোফিলামেন্ট আর মাল্টিফিলামেন্ট। একটা ফিলামেন্টের হতে পারে, আবার মাল্টিফিলামেন্টের বেরিডেড হতে পারে। এখানে হচ্ছে অ্যাবসর্বেবল সুচার ম্যাটেরিয়াল একটা এটার মধ্যে বেরি নাটস থেকে নেওয়া, বেরি নাটস আছে। যে বললাম যে ক্যাটগাট, তারপরে পলিগ্ল্যাকটিন, গ্লাইকোলিক অ্যাসিড, পলিডাইক্সাম বা পিডিএস, আর পলিগ্লাইকোটন। তো এইগুলো হচ্ছে পলিগ্ল্যাকটিন এবং ক্যাটগাট। এগুলো প্লেন ক্যাটগাটটা এখন আর ইউজ হয় না। প্লেন ক্যাটগাটটা যে বললাম যে ক্যাটেল গাট থেকে তৈরি করা হয়, এটা একটা ফরেন বডি হিসাবে রিয়েকশন হয়। সেই জন্য প্লেন ক্যাটগাটটাকে ক্রোমিক অ্যাসিডে এটাকে একটু ট্যান করে নেওয়া হলে এটা যে অ্যালার্জিক অ্যাক্টিভিটিটা, ইনফ্লামেটরি অ্যাক্টিভিটিটা কমে যায়, ফলে এটা আর একটু স্টেবল হয়। তো আর পলিউরিন বা এই সুচার ম্যাটেরিয়াল গুলো হচ্ছে অ্যাবজর্বেবল, মানে হচ্ছে আমরা যদি বডিতে এগুলো ব্যবহার করি, এক সময় এটা অ্যাবজর্ব হয়ে যাবে, বডির সাথে মিশে যাবে, টিস্যুর সাথে মিশে থাকবে না। অ্যাবজর্বেবল ইনস্ট্রুমেন্ট সুচার ম্যাটেরিয়াল গুলো আমরা সাধারণত বডির ভিতরে কোনো টিস্যুতে স্টিচ দেওয়ার প্রয়োজন হলে আমরা একটু ব্যবহার করি। গাট অ্যানাস্টোমোসিস অথবা পাইল ডাক্ট রিপেয়ার, অথবা যে কোনো শরীরের ভিতরে যখন আমরা স্টিচ দিই, সাবকিউটাস টিস্যু বা লিভার, কিডনি, যে কোনো জায়গায় আমরা যখন কাজ করি, তখন আমরা অ্যাবজর্বেবল সুচার ইউজ করি, কারণ সেটা আর পরবর্তীতে তো আমরা আর একটু স্টিচ আপ করতে পারবো না, মানে কেটে ইয়ে করতে পারবো না। এদের মধ্যে দুই ধরনের, একটা হচ্ছে মনোফিলামেন্ট, একটা হচ্ছে মাল্টিফিলামেন্ট বা ব্রেইডেড। ব্রেইডেড মানে হচ্ছে যে পাকানো, একটা বির মতো কয়েকটা ফিলামেন্ট ব্রেড করা থাকে। এটা করার সুবিধা হলো যে এটা আমরা আসবো সামনে, যে স্ট্রাকচারটা অনেক বেশি হ্যান্ডেলেবল হয়, নট দেওয়া বা ইয়ে করার সুবিধা হয়, যে যেরকম সাইজ শেপে আমি করতে চাই সেরকম করা যায়। মনোফিলামেন্ট গুলো হচ্ছে একটু নটিং বা ইয়েতে একটু প্রবলেম হয়, কারণ এটা একটু যেমন ইচ্ছা শেপে নেওয়া যায় না, নিজের শেপে থাকতে চায়। এগুলো হচ্ছে অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল। এর মধ্যে এরা সবাই অ্যাবজর্বেবল, কিন্তু ডিলেইড অ্যাবজর্বেবল এবং র্যাপিড অ্যাবজর্বেবল। ক্যাটগাট হচ্ছে এক সপ্তাহের মধ্যে বডিতে অ্যাবজর্ব হয়ে যায়। এটা যেহেতু প্রাণীজ প্রোটিন থেকে তৈরি, তো প্রোটিনটা হচ্ছে আমাদের বডির যে প্রোটিওলাইটিক এনজাইম আছে, সাথে সাথে ওরা উপর কাজ করতে শুরু করে, এবং এনজাইমেটিক ডিগ্রেডেশন খুব তাড়াতাড়ি হয়। তো ক্রোমিক ক্যাটগাট আরেকটু 1 থেকে 2 সপ্তাহের মধ্যে অ্যাবজর্পশন হয়। পলিগ্ল্যাকটিন বা ক্রিম যেগুলো, সেগুলো হচ্ছে এগুলো উপরে সিলিকন একটা লেয়ার দিয়ে এদের লাইফ টাইমটা একটু বাড়ানো হয়। এরা
ফিজিওলাইটিক ইঞ্জিন দ্বারা প্রোটিওলাইসিস হয় না, এরা হয় হাইড্রোলাইসিস। ঠিক আছে, সেই জন্য হচ্ছে এরা একটু দেরিতে অ্যাবজর্ব হয়। এখন বডির ভিতরে এটা হচ্ছে বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী বা প্রসিডিউর অনুযায়ী আমাদের স্টোমেটোরিটা করতে হয়, চুজ করতে হয়। যেমন আমরা বডিতে যদি চাই যে কিছুদিন এটাকে ধরে রাখতে হবে বা টেনসাইল স্ট্রেংথটা একটু বেশি লাগে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্লোরিন ইউজ করি। আর যেমন মিউকোজা খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়, টার্নওভার রেট খুব বেশি, সেখানে বেশি দিন সুচার ম্যাটেরিয়াল আমার প্রয়োজন নাই, সেখানে আমরা ক্যাটগাট ইউজ করতে পারি। যেখানে আমার একটু বেশি সময় ধরে এটাকে রাখতে পারলে ভালো, সেটা অ্যাপোজিশন থাকা ভালো, সেক্ষেত্রে আমরা ক্লোরিন ইউজ করি, লিকুইড ইউজ করি। এগুলো হচ্ছে নন অ্যাবসর্বেবল সুচার ম্যাটেরিয়ালস। হচ্ছে সিল্ক। সিল্কটা হচ্ছে ন্যাচারাল নন অ্যাবসর্বেবল সুচার ম্যাটেরিয়াল। এটা প্রাকৃতিক যে রেশম বা সিল্ক সেখান থেকে তৈরি করা হয়। এটা ব্রিডেড, ব্রিডিং মতো, তার মানে হচ্ছে মাল্টি ফিলামেন্ট টুইস্টেড। তবে যে এটা সুবিধা অসুবিধা আছে। অসুবিধা কি যে এটা কিছুটা অ্যালার্জিক রিয়েকশন এটা আছে, এবং এর হচ্ছে এর ফলে যে স্টিচ অ্যাবসেস বা স্টিচ রিয়েকশন এগুলো খুব বেশি হয়, স্টিচ স্কারও বেশি হয়। যখন অ্যাবসেস হবে বা ইনফ্লামেশন হবে সেখানে স্কারও বেশি হবে। নন অ্যাবসর্বেবল হলে লং 1-2 বছর পরে কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়, পার্শিয়ালি অ্যাবজর্ব হয়, এবং এই তো পুরো অ্যাবজর্ব না হওয়ার জন্য অনেক সময় সাইনাস এসব হতে পারে। এই সেই জন্য এই সুপার ম্যাটেরিয়াল গুলো আমরা বডির ইনসাইডে ব্যবহার করি না। বডির বাইরে সাধারণত স্কিন ইনসিশন ক্লোজ করার জন্য এই সুপার ম্যাটেরিয়াল ইউজ করা হয়, কারণ এবং এটা পরবর্তীতে আমাদের আবার স্টিচ অফ করতে হবে, সেটা কেটে ফেলে দিতে হয়। এটা বডিতে থাকলে রিয়েকশন হয় বিভিন্ন ধরনের, সেজন্য হচ্ছে এটাকে আমাদের স্টিচ অফ করে দিতে হয়। সেরকম আরেকটা সিনথেটিক নন অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল হচ্ছে পলিপ্রোপিলিন বা প্রোলিন, এটার বহুল ব্যবহার হয়। এটার হচ্ছে নন অ্যাবজর্বেবল, কিন্তু সিল্কের যে ডিসঅ্যাডভান্টেজ গুলা, টিস্যু রিয়াকশন বেশি হয় সিল্কে, এটা হচ্ছে সেটা হয় না, টিস্যু রিয়াকশন খুবই মিনিমাম, লো, যার জন্য হচ্ছে এটা অনেকদিন পর্যন্ত বডিতে থাকলেও এটা তেমন কোনো সাইড ইফেক্ট নাই। সেজন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে, যেমন টেন্ডন ইনজুরি, টেন্ডন কিন্তু একবার ইনজুরি হলে ও আর তার আগের স্ট্রেংথ কখনোই ফিরে পায় না, সো লাইফ টাইম এতে সাপোর্ট দিতে হয়। বা আমরা যদি শুধু অ্যাবজর্বেবল ম্যাটেরিয়াল দিয়ে টেন্ডন রিপেয়ার করে দিই, এটা কিন্তু কিছুদিন পর যখন সুপার ম্যাটেরিয়ালটা অ্যাবজর্ব হয়ে যাবে তখন এই টেন্ডনটা আবার ব্রেক ডাউন হওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ ও তো আগের স্ট্রেংথ আর পায় না, তার হিলিংটাও অত ভালো হয়। সেজন্য এটা আজীবন যাতে এই স্ট্রেন ম্যাটেরিয়ালের সাপোর্টটা পায়, সেজন্য আমরা প্রোলিন দিয়ে, পলিপ্রোপিলিন দিয়ে এই টেন্ডনটা রিপেয়ার করি, যার জন্য এটা সারা জীবন থেকে যায় টেন্ডনের মধ্যে। এবং খুব ফাইন পলিপ্রোপিলিন সুচার ভাস্কুলার রিপেয়ারে ব্যবহার করা হয়, ভেসেল ইনজুরি বা ভেসেল অ্যানাস্টোমোসিস ব্যবহার করা হয়, কারণ এটা টিস্যু রিয়েকশন খুবই কম, যার জন্য ডেপ্ট অ্যাডহেশন হয়ে থ্রম্বাস ফর্মেশনের চান্স সবচেয়ে কম। তো এই অ্যাডভান্টেজ গুলোর জন্য প্রোলিন আমরা ইউজ করে থাকি খুব বেশি। তবে ম্যাক্সিমাম টাইমে এটা যেহেতু নন অ্যাবসর্বেবল, আমরা শরীরের বাইরে বেশি ইউজ করি, আর শরীরের ভিতরে কয়েকটা ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন টেন্ডন রিপেয়ার এবং ভাস্কুলার অ্যানাস্টোমোসিস। তারা কোশ্চেন করবে, আমাদের প্রশ্ন জিজ্ঞেস করবে, হয়তো বলতে পারে যে কয়েকটা অ্যাবসর্বেবল সুচার ম্যাটেরিয়ালের নাম, অথবা অ্যাবসর্বেবল সিনথেটিক, নন অ্যাবসর্বেবল ন্যাচারাল সুচার ম্যাটেরিয়াল নাম বলো, কোনটা কি ধরনের সুবিধা, কোনটা কোথায় ব্যবহার করা হয়। যেমন অ্যাবসর্বেবল সুচার ম্যাটেরিয়াল গুলো আমরা ইনসাইড দ্য বডি বিভিন্ন অপারেশনে বিভিন্ন অর্গানে ব্যবহার করছি, অ্যাবসর্বেবল গুলো, নন অ্যাবসর্বেবল গুলো সাধারণত স্কিনে ব্যবহার করা হয়। আচ্ছা, একটা সুচার ম্যাটেরিয়াল আইডিয়াল কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? কোনো সুচার ম্যাটেরিয়ালে কিন্তু এই সবগুলা বৈশিষ্ট্য নাই।
পারমুটেশন কম্বিনেশন করে বিভিন্ন সুতার ম্যাটেরিয়াল বিভিন্ন জায়গায় আমরা ডিজায়ার্ড কাজের জন্য ব্যবহার করে থাকি। যেমন এখানে বলছে যে আইডিয়ালি একটা সুতার ম্যাটেরিয়াল উইল বি ইজি টু হ্যান্ডেল, তার বিহেভিয়ারটা কেমন হবে, এটা প্রেডিক্টেবল হবে ইন দ্য টিস্যুস, মানে টিস্যুতে সে কতদিন থাকবে, কতদিন পর্যন্ত সে টেনসাইল স্ট্রেংথ দিবে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানা থাকতে হবে। স্টেরাইল তো হতেই হবে, টিস্যুতে সহজে লাইট শো দ্য টিস্যু, যার ফলে টিস্যু ইনজুরিটা কম হয়। এবং নটিং, আমরা যে তাকে নট করবো সেই নটটা যাতে সিকিউর হয়, ইনএক্সপেন্সিভ হবে, টিস্যু রেশিও কম হবে, অ্যালার্জিক হবে না, কার্সিনোজেনিক হবে না, সব বৈশিষ্ট্যগুলো একটা সুতার ম্যাটেরিয়ালে আইডিয়ালি থাকা উচিত। আর এই সুতার ম্যাটেরিয়ালস গুলো, এগুলো হচ্ছে পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স আছে, ফিজিক্যাল স্ট্রাকচার, স্ট্রেংথ, টেনসিল, বিহেভিয়ার, স্টেবিলিটি এন্ড বায়োলজিক্যাল বিহেভিয়ার। ফিজিক্যাল স্ট্রাকচার বলতে মানে এটা কিসের তৈরি, যে বললাম যে মনোফিলামেন্ট হতে পারে, মাল্টিফিলামেন্ট হতে পারে, এটা ন্যাচারাল সাবস্টেন্স দিয়ে তৈরি হতে পারে অথবা সিনথেটিক ম্যাটেরিয়ালের হতে পারে। সেটা হচ্ছে কিসের তৈরি, এটা স্মুথ হতে পারে অথবা ব্রেইডেড হতে পারে। মাল্টিফিলামেন্টটা হচ্ছে ব্রেইডেড আর মনোফিলামেন্টটা হচ্ছে নন ব্রেইডেড বা স্মুথ হয়। এখন সুবিধা কি, মনোফিলামেন্টের সুবিধা হচ্ছে যে এটা টিস্যুর মধ্যে সহজে গ্লাইড করে, টিস্যু রিঅ্যাকশনটা কম হয়। কিন্তু অসুবিধা হচ্ছে নট করা প্রবলেম, যেহেতু এটা মনোফিলামেন্ট, একটা ফিলামেন্ট, এটা কিন্তু ইয়ে থাকে, মানে সহজে এটাকে সুতার মতো বাঁকা তারা পাওয়া যায় না, স্ট্রেট থাকতে চায়। আর এটা ড্যামেজও হয় সহজে নিজের হোল্ডার দিয়ে, যদি আমরা খুব বেশি করি, ক্যাচ করি বা জোরে টানি, তাহলে এটা ড্যামেজ হয়ে যায় বেশি। আর ব্রেইডেড মাল্টিফিলামেন্টসের প্রথম সুবিধা হচ্ছে এটা নট করাটা খুব ইজি, লেস ভালনারেবল টু ড্যামেজ। কিন্তু অসুবিধা হচ্ছে সারফেস এরিয়াটা কিন্তু অনেক বেশি, যেহেতু কয়েকটা ফিলামেন্ট এখানে পাকানো থাকে, সারফেস এরিয়া অনেক বেশি, এর ফলে এখানে ব্যাকটেরিয়া গ্রো করার কিন্তু চান্স থাকে বেশি। তারপর যে স্ট্রেংথ depends on the constituent of the material, thickness and how it handles the tissue, absorbable non absorbable। অ্যাবজর্বেবল যেগুলো সেগুলো আস্তে আস্তে ডিগ্রেড হয়ে যায়, অ্যাবসর্ব হয়ে যায়, তাহলে স্ট্রেংথ আস্তে আস্তে সে হারায় যায়। আর যেগুলো হচ্ছে সুচার ম্যাটেরিয়ালের বিভিন্ন থিকনেস আছে, থিকনেসটা হচ্ছে যত থিক হবে তত স্ট্রেংথটা বেশি হবে, আস্তে আস্তে যত ফাইন হবে তার স্ট্রেংথ কম হবে। সুচার ম্যাটেরিয়াল থিকনেস ইজ ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু ইটস ডায়ামিটার ইন টেন্স অফ মিলিমিটার, মিলিমিটার 10^1 হিসাবে এর ডায়ামিটার করা হয়। তোমরা দেখবে যে সুচার ম্যাটেরিয়াল 10, 20, 30 এভাবে আমরা বলি, 10 ক্লোরিন, 20 ডিক্রিল বা 20 ক্যাটকাট। তো এটা হচ্ছে জিরো, মানে হচ্ছে এখানে দেখো যে ডায়ামিটার মিলিমিটার 0.350 থেকে 0.399, মানে 0.35 থেকে 0.4 এর মধ্যে হচ্ছে এটাকে আমরা বলছি জিরো। তারপর যত বেশি জিরো তত হচ্ছে এটা ফাইন হতে থাকে, মানে 10 বা জিরো, তারপর হচ্ছে 20, 30, 40, 50, 60 এর ভিতরে 11, 12, জিরো পর্যন্ত আছে। তো যত জিরো সংখ্যা যত বাড়বে তত ফাইন হবে, স্টেমিটারটা ফাইন হবে। আমরা সাধারণত স্কিনে 20 বা 30, 40 দিয়ে আমরা ক্লোজ করে থাকি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যেমন ফেসে কসমেটিক যেটা হচ্ছে 50, 40, 50, 60, আই সার্জারিতে 7, 8, 9, 10, 0 সেটাগুলো ইউজ করা হয়। সুপার মাইক্রো সার্জারিতে 11, 0, 12, 0 দিয়েও কাজ করে থাকে তার জন্য। আবার সেরকম 1 বা নাম্বার 2 যে সুতা, এগুলো হচ্ছে অনেক মোটা, 2টা হচ্ছে 0.5 মিলিমিটার, হাফ মিলিমিটার ডায়ামিটার। সেখান থেকে আস্তে আস্তে যত জিরো বাড়ছে তত সূক্ষ্ম হচ্ছে সুতা।
3 নম্বর পয়েন্ট হচ্ছে টেনসাইল দিয়ে বা বি ইলাস্টিক অর নন ইলাস্টিক। এগুলো হচ্ছে নটিং এর জন্য গুরুত্বপূর্ণ। নট করাটা ইলাস্টিক এগুলো যদি কম হয় তাহলে নট করতে একটু অসুবিধা হয়, যেহেতু বেশি থাকে নট করার সুবিধা। প্লেন ক্যাডলার will lose its tensile strength in 1 week, while PDS polydiaphanol will remain strong for several weeks, but polypropylene will retain its strength for indefinite period of time and remain unchanged in tissue. এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালের যে কনস্টিটিউয়েন্ট সাবস্টেন্সের উপর ডিপেন্ড করে। ক্যাডগার যেমন ওই যে বললাম যে প্রোটিওলাইটিক ডিগ্রেডেশন হবে খুব তাড়াতাড়ি, সেটা টেনসাইল স্ট্রেংথটা হারিয়ে ফেলবে এবং টিস্যুর সাথে মিশে যাবে। তার চেয়ে একটু ডিলেড হচ্ছে পিডিএস, আস্তে আস্তে ডিলেড অ্যাবজর্বেবল, আস্তে আস্তে অ্যাবজর্ব হবে, কারণ সে হাইড্রোলাইজড হয়, সে প্রোটিওলাইটিক ডিগ্রেডেশন হয় না। কিন্তু পলিপ্রোপিলিন যেটা সিনথেটিক নন অ্যাবজর্বেবল স্ট্রে ম্যাটেরিয়াল, এ কিন্তু রিমেইন আনচেঞ্জ থ্রুআউট লাইফ, এটা কখনোই বডিতে ডিগ্রেডেশন হবে না। Selection is according to the nature of tissue and need for tensile strength. আমরা সুচার ম্যাটেরিয়াল সিলেক্ট করব, আগে বলেছি যে সেই ভিত্তিতে নেচার অফ টিস্যু এবং টেনসাইল স্ট্রেংথের প্রয়োজনীয়তা, এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে ম্যাটেরিয়াল বেশি আমরা ইয়ে করি। কারণ যে স্কিনে যদি হয় তাহলে একরকম, যদি টেন্ডনও হয় তাহলে একরকম, যদি বডির ভিতরে কোনো অর্গান স্টিচিং করা প্রয়োজন হয় তাহলে আরেকরকম। বডির ভিতরে আমরা কি করবো, অ্যাবজর্বেবল সুচার। যদি মিউকোজা হয় বেশি দিন আমার দরকার নেই, মিউকোজা তাড়াতাড়ি হিল হয়ে যাবে, সেখানে আমি ক্যাটগার্ড ইউজ করতে পারি। কিন্তু যদি কোনো অর্গান হয়, মাসল সাবকিউটেনিয়াস টিস্যু, এর আরেকটু বেশি দিন আমার স্ট্রেং দরকার, তাহলে আমি সেখানে পিক্রিল বা ডেক্সান এই ধরনের ডিলেইড অ্যাবজর্বেবল সুচার ব্যবহার করতে পারি। যতদিনে ওরা অ্যাবজর্ব হবে ততদিনে আমার টিস্যুটা হিলিং হয়ে যাবে। কিন্তু যদি আমরা বাইরে স্কিনে কাজ করতে চাই বা কিছু স্পেশাল স্ট্রাকচার যেমন টেন্ডন রিপেয়ার করতে চাই, তখন আমরা নন অ্যাবজর্বেবল সুচার ব্যবহার করব। ঠিক আছে, সুচারিং টেকনিক, সুচার করার নিয়ম আছে 4টা বেসিক সুচারিং টেকনিক আছে: ইন্টারপ্রেট সুচার, কন্টিনিউয়াস সুচার, ম্যাট্রিক্স সুচার আর সাবকিউটিকুলার সুচার। সুচারিং প্রিন্সিপাল, এই সেলাইটা যে করছি কোনটাকে ক্লোজ করার জন্য, সেই এটা হওয়ার জন্য কিভাবে করবো, এই সেলাইটা কিভাবে করবো। As a rule of thumb, the distance of insertion from the edge of the wound should correspond to the thickness of the tissue being sutured. মানে যে টিস্যুটা আমরা সেলাই করব সেটার যে থিকনেস, সেই থিকনেসটার সমান হবে হচ্ছে কত দূর থেকে আমরা স্টিচগুলো নিব বা সেলাইটা নিব। এই দেখো যে যদি এক্স হয় তাহলে এই কাট মার্জিন থেকে আমার সেলাইয়ের দূরত্বটা হবে এক্স দোনো পাশে, এবং একটা স্টিচ থেকে আরেকটা সেলাই থেকে আরেকটা সেলাইয়ের দূরত্ব হবে 2x। ঠিক আছে, এই দিস ইজ দ্য প্রিন্সিপাল। এবং এটা কেন দেখো, এই ছবিটা দেখা যাচ্ছে পুরাটা টিস্যু যখন আমরা কভার করলাম তখন হোল লেন্থ অফ দ্য টিস্যু ইজ ইন ক্লোজ অ্যাপোজিশন, তাহলে এখানে হিলিংটা খুব তাড়াতাড়ি হবে, যেহেতু কাছে আছে দুটো টিস্যু, একটা সাথে লেগে আছে, তো এখানে এই এপিথেলিয়াল ব্রিজিং এবং কোলাজেন ডিপোজিশন, কোলাজেন ব্রিজিং সব তাড়াতাড়ি হবে। কিন্তু যদি এখানে গ্যাপ থাকতো, এই জায়গাটা লেগে আছে, কিন্তু যে এই ইয়েতে যদি সুচারটা যদি হয়ে যেত তাহলে এই জায়গায় গ্যাপ থাকতো, এই টিস্যুগুলো দূরে দূরে থাকতো, এর ফলে যে হতো এটা উইক হয়ে যেত, এই জায়গাটা একটু হিল হলো কিন্তু এই জায়গাটা হিল গ্যাপ হয়ে গেল, বা এখানে কোনো হেমাটোমা জমা হয়ে ইনফেকশন হয়, পুরো ওনটা ডিস্টার্ব হয়ে যেতে পারতো। সো আমাদের হচ্ছে এক্স এন্ড টু এক্স এভাবে করে আমাদের সুচার গুলো দিতে হবে।
এগুলোতে আমরা আসছি। সেলাই করার আরেকটা অনুষঙ্গ হচ্ছে নিডেল। প্রতি সুচার ম্যাটেরিয়ালে এখন সুচার ম্যাটেরিয়ালের সাথে নিডেল থাকে। নিডেলটা হতে পারে ট্রমাটিক আর অট্রমাটিক। একটা নিডেল থাকে গোল, মানে বডিটা হচ্ছে রাউন্ডেড, এটা হচ্ছে অ্যাট্রমাটিক। আর এটা থাকে ট্রায়াঙ্গুলার, এটা হচ্ছে ট্রমাটিক। স্ট্রেইট অথবা কার্ভ বিভিন্ন সাইজের হয়, কার্ভ, সেমি কার্ভ, যে শেপের অথবা স্ট্রেইট। আর আমরা বলি কাটিং বডি নিডেল, রাউন্ড বডি নিডেল, রিভার্স কাটিং নিডেল। ট্রমাটিক আসলে এই জিনিসটা আর এখন নাই। আগে হচ্ছে এই নিডেল যেমন সুই সুতা দেখেছো তোমরা, সুই সুতার মতো ছিল। সুতা বা সুচার ম্যাটেরিয়ালটা নিডেলের মধ্যে নিডেলের পেছনে একটা ফুটা থাকতো, সুতাকে ঢুকিয়ে তারপর সেলাই দিতে হতো। ওটা ছিল এটা এই সুচার যখন বডিতে ইউজ করা হতো, এই পেছনের এই জায়গাটার জন্য ইনজুরি হতো একটু বেশি, কারণ এই জায়গাটাতে একটু মোটা ছিদ্র থাকতো এবং এটার ভিতরে সুতা। তো এটা ছিল ট্রমাটিক। আর হচ্ছে পরবর্তীতে আসলো সুচার ম্যাটেরিয়াল পেছনে লাগানো একসাথে, এটা কোনো এরকম সুই সুতা ভরার মতো কোনো ব্যাপার ছিল না, এটা ইনজুরি কম হতো, তাই এটা ট্রমাটিক। আর বডিটা হচ্ছে বললাম যে রাউন্ডেড হলে রাউন্ড বডি, কাটিং বডিটা হচ্ছে ট্রায়াঙ্গুলার। টাফ স্ট্রাকচারে আমরা যখন নিডল ইউজ করি, যখন সুচার ইউজ করি, তখন হচ্ছে রাউন্ড বডি নিডল কিন্তু এই টাফ স্ট্রাকচারটাকে পায়ার্স করতে কষ্ট হয়, মানে করতে পারে না। তখন নিডলের বডিটা যদি কাটিং থাকে, ট্রায়াঙ্গুলার থাকে, ওটা কেটে সহজ চলে আসে। এই জন্য আমরা স্ট্রাকচারে সাধারণত কাটিং বডি নিডল ইউজ করি। আর ভেতরে যে সব স্ট্রাকচার আছে, মাসল, আশা, তারপর বিভিন্ন অর্গানস, এখানে আমরা রাউন্ড বডি নিডল ইউজ করি। রিভার্স কাটিংটা হচ্ছে সামহাট বিটুইন রাউন্ড এর কাটিং। রিভার্স কাটিং এর যে ট্রায়াঙ্গলের যে অ্যাপেক্স, সেটা থাকে বাইরের দিকে, যার ফলে এটার ইনজুরি কাটিং বডি কম হয়, বা যেটা টিস্যু ইনজুরিটা একটা প্রেডিক্টেবল হয়। বিভিন্ন ধরনের সুচার নিডল তোমরা দেখতে পারো যে আগে এই কাটিং নিডল, ট্রমাটিক নিডল যেগুলো, এই যে এখানে ছিদ্র ছিল, এখান দিয়ে সুতা ইন্ট্রোডিউস করতে হবে। আর এখন যে এগুলো হচ্ছে এই নিডলের সাথে সুচারটা একসাথে লাগানো থাকে পিছন থেকে, তার জন্য এটা হচ্ছে অ্যাট্রমাটিক, এটা হচ্ছে ট্রমাটিক। নটিং টেকনিক, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সারা সার্জারিতেই আমাদের নটটাই হচ্ছে প্রয়োজন। নট মাস্ট বি টাইট ফার্মলি বাট উইদাউট স্ট্র্যাংলিং দ্য টিস্যু। এত জোরে বাঁধা যাবে না যে ওই ওখানে ব্লাড সাপ্লাই বন্ধ হচ্ছে, আবার এত লুজও করা যাবে না যাতে ওই পজিশনিং না হয়। এবং নট সিকিউরিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইমাজিন অ্যাবাউট an anastomosis, at anastomosis, if knot is not secure then it will take down, এটা খুলে যাবে, খুলে গেলে পরে অ্যানাস্টোমোটিক লিকেজ হবে। must be tightened without exerting any pressure or tension on the tissue being sutured. আমরা যখন সুচারিং করি, আমরা যখন নট দিই, তখন টিস্যুর উপর যাতে টিস্যুর উপর কোনো এক্সারশন বা কোনো টেনশন কিন্তু পড়ে না, যা টেনশন পড়ার সুতাটার উপরেই পড়ে। কারণ দেখা গেলো নট করতে গিয়ে টিস্যুর উপর যদি টেনশন বা টান পড়ে, তাহলে তো টিস্যু ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে যাবে। তো টিস্যুর উপর কোনো প্রেশার দেওয়া যাবে না, শুধুমাত্র সুচারটাকেই নট করতে হবে। The thread should only be grasped at the end and grasped gently so not to damage the suture material. এটা হচ্ছে যে সুচার ম্যাটেরিয়ালের লাস্ট এন্ডে আমাদের ধরতে হয়, এই অংশটা আমরা কেটে দিব। কারণ যদি সুচার ম্যাটেরিয়াল বিভিন্ন জায়গায় আমরা দিয়ে ধরি, ওই জায়গাগুলো উইক হয়ে যায়। এখন ভিতরে আমি একটা ব্লাড ভেসেল সিকিউর করলাম যেখানে আমার সুচার ম্যাটেরিয়ালটা ড্যামেজ ছিল, পরবর্তীতে ওটা টেক ডাউন হতে পারে। ডিফারেন্ট টাইপ অফ নটস, এখানে তোমরা সবচেয়ে শুনে থাকবে স্ট্যান্ডার্ড গ্রিপ নট, সার্জনস নট, আমাদের মধ্যে র্যানিস নটটাও শুনে থাকতে পারো। তো তোমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড গ্রিপ নট দেওয়া
জানতেই হবে। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সব জায়গায় প্র্যাকটিস করতে হবে। কারণ রিপ নট মানে কি? রিপ নট মানে হচ্ছে একটা সিকিউর নট, যে নটটা হচ্ছে সহজে টেক ডাউন হবে না বা খুলে যাবে না। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিওগুলো আমরা আসছি পরে দেখবো। আচ্ছা, এখন হচ্ছে এই সুচারের কিছু অল্টারনেটিভ আছে। সবসময় যে আমরা সেলাই করেই অভ্যস্ত করি তা না, এখন আরো নতুন ডেভেলপ করছে। তার মধ্যে একটা আছে স্কিন অ্যাডহেসিভ স্ট্রিপস। সাধারণত কসমেটিক সার্জারিতে ফেসে, ব্রেস্টে অনেক সময় ইনসিশনের যেতে আমরা সুচার দিয়ে ক্লোজ করার পরেও স্ট্রিপস দিয়ে এই মার্জিন গুলোকে অ্যাপোজিশন করে রাখে। অনেক সময় সাবকিউটিকুলার ইনসিশন দিয়ে সেটাকে কাছে এনে ডার্মিসটাকে, ইপিডার্মিসটাকে স্ট্রিপ দিয়ে অ্যাপোজিশন করে রাখা হয়। এগুলো হচ্ছে সেলফ অ্যাডহেসিভ টেপস, পলিউরেশন ফিল্মস, অক্সিড, টেকাডার্ম বিভিন্ন নামে পাওয়া যায়। এটা দেওয়ার শর্ত হচ্ছে যে কোনো টেনশন থাকা যাবে না এবং হিমোস্ট্যাসিসটা খুবই মেটিকুলাস হবে। কারণ যদি একটু ব্লাড এসে এখানে জমা হয়, যেহেতু সুচার ম্যাটেরিয়াল টেনশনটা নাই, সেই ক্ষেত্রে হিমোস্ট্যাসিস ভালো না হলে সেখানে ব্লাড এসে জমা হলে মার্জিনাল পজিশন ঠিক থাকবে না। অ্যাডভান্টেজ কি? এর মানে হচ্ছে সুচার ম্যাটেরিয়ালের একটা যে ইনজুরি সেটা তো হচ্ছে না, স্কারটা মিনিমাম হচ্ছে এবং ড্রেসিংটা ট্রান্সপারেন্ট হতে আমরা অন্যের অবস্থা দেখতে পাই সরাসরি। সাধারণত কসমেটিক সার্জারিতে এটা বেশি ইউজ হয়, স্কিনে, ফেসে, এসব জায়গায় বেশি ইউজ হয়। আরেকটা আছে টিস্যু গ্লু। টিস্যু গ্লুটা হচ্ছে, গ্লু মানে কি? আঠা। দুইটা মার্জিনকে একটা গ্লুর মাধ্যমে অ্যাপ্রোচ করে রাখা এবং ওইখানে ওইখানে হেমোস্ট্যাসিসটাও এনকারেজ হয় এবং কোলাজেন ব্রিজিংটা এনকারেজ হয়, যার জন্য হিলিংটা তাড়াতাড়ি হয়। এটাই হচ্ছে টিস্যু গ্লুর আইডিয়া। While in tissue, it polymerizes to form the firm adhesive bond. তারপর অ্যাক্রিলেট মনোমার, এটা টিস্যুর সংস্পর্শে আসার পরে যেটা হয়, পলিমারাইজেশন হয়। পলিমারাইজেশনের ফলে it forms a firm adhesive bond. ঠিক আছে? এই ফিব্রিন গ্লুটা কি করে? It converts fibrinogen to fibrin and also slows down its breakdown. এর ফলে ফিব্রিন বান্ডিল ফর্ম হয়ে আস্তে আস্তে ওন হিলিং হয়। এটা ওন ক্লোজার ছাড়াও বিভিন্ন হেমোস্ট্যাসিস, লিভার, স্প্লিন, এসব অর্গান হেমোস্ট্যাসিসের জন্য ইউজ করা হয়। লিভারটা তো আসলে একটা খুব ফ্র্যাজাইল একটা অর্গান, এখানে সরাসরি বাইটও অনেক সময় দেওয়া যায়। তুমি যদি ইঞ্জুরিটায় টিস্যুগুলো লাগিয়ে রেখে দাও তাহলে এটা আস্তে আস্তে হয়ে যায়। আবার এক্ষেত্রেও টেনশনলেস ক্লোজার হতে হবে এবং হেমোস্ট্যাসিস মেটিকুলাস হতে হবে। প্রবলেম একটাই, ইট ইজ কস্টলি। আর হচ্ছে স্ট্যাপলার। স্ট্যাপলার হচ্ছে স্ট্যাপলিং ডিভাইস আর ওয়াইডলি ইউজ টুডে, লিনিয়ার সাইড টু সাইড এন্ড ইনটু স্ট্যাপলিং। বিভিন্ন জায়গায় স্ট্যাপলার ইউজ করা যায়, স্কিনেও ইউজ করা যায়। জাস্ট স্ট্যাপলারের মতোই একটা ডিভাইস, মেকানিক্যাল ডিভাইস, এটা এই দুটো মার্জিনকে পজিশন করে রাখে। ভিতরেও আমরা গার্ড অ্যানাস্টোমোসিসে এই ধরনের স্ট্যাপলার ইউজ করে থাকি। পরবর্তী ক্লাসে এই স্ট্যাপলারের সম্বন্ধে ডিটেইলস আসবো। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্যাপলার তোমরা দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে এন্ডোস্ট্যাপলার, কাটা এবং অ্যানাস্টোমোসিসে এগুলো ইউজ করা হয়ে থাকে। সার্কুলার এন্ড লিনিয়ার স্ট্যাপলার। এটা হচ্ছে পিন স্ট্যাপলার। পিন স্ট্যাপলার জাস্ট দেখে রাখো ছবিটা। এখানে হচ্ছে স্ট্যাপলার গুলার 25টা পিন থাকে স্ট্যান্ডার্ড স্ট্যাপলার। এটা হচ্ছে হ্যান্ডেল। এখানে যখন প্রেস করা হয়, প্রেস করলে পরে এই জায়গাটাতে স্ট্যাপলিং হয়। ওন মার্জিনে এই জায়গাটাকে ধরে আমরা এখানে চাপ দিই, মেটালিক পিন এখানে বসে যায়। আর এটা হচ্ছে স্ট্যাপলার রিমুভার। আবার যখন আমরা স্টিচ কাটি, সেই স্টিচ এখানে স্ট্যাপলার রিমুভ করার জন্য এই রিমুভারটা লাগে। এবার আমরা একটু ভিডিও গুলোতে যাই। প্রথমে আসা হচ্ছে আমরা হচ্ছে
নট নট যে কোনো ইনসিশন ক্লোজ করতে হলে আমাদের বারবার নট দিতে হয়। সো নটটা হচ্ছে বেসিক, এটা আমরা একটু দেখে নিই। Using the jig provided, practice tying a standard two-handed reef knot as seen here. At the end of the procedure, you can see the classic picture of a reef knot as clearly shown by the different color threads. We will now tie one in slow motion, demonstrating once again the features of tying a two-handed reef knot. Ensure that the threads end up at the opposite side of the jig to which they started and snug down the throw securely. Then repeat the throw, coming back again, ensuring that the threads end up at the opposite side of the jig to which they started, to ensure that the knot lies correctly. Once again, the classic picture of a reef knot is seen. Take the short end of the suture in the hand that you'll be using for tying. And if it is away from you, we use the index finger knot. This is tied as shown here, taking it under the other length of the suture. Then go back, use the middle finger knot, and then snug down. And once again, we see the classic reef knot picture. We will now tie one in slow motion. Take the shorter end and tie the index finger knot as seen here, bringing the black suture under the white one, and then securing and snugging down by pulling the black end towards you. It is essential in a reef knot that your hands cross with each knot, and that alternately an index finger knot and a middle finger knot is tied. Here is the middle finger knot being tied, and this time the black end of the suture is taken away from you as you tie it down. The same principles apply when tying a reef knot with instruments. Take the instrument and with one throw over it, grasp the shorter end of the suture and gently pull it through and snug the throw down. Then do an opposite turn, again grasping the end of the short suture, pull it through, and you see the classic picture of a reef knot emerging. Let's now demonstrate some common faults in knot tying. A satisfactory reef knot requires alternating throws of index finger and middle finger knots, crossing the hands with each throw. For example, if we do an index finger knot, but don't cross our hands, we will not have the correct throw for a reef knot. Alternatively, we could do the correct throw one time, but then tie the same type of knot, the index finger knot, and although we cross our hands, still not have a reef knot. Here, we see an index finger knot being correctly laid, and the middle finger knot being correctly made, but the hands not crossing. And again, we don't end up with a reef knot. Let's therefore remind ourselves of the correct way. Index finger knot. Crossing the hands. Middle finger knot. Crossing the hands again, and here we see the reef knot. One other common fault
is for the surgeon to hold one end of the suture up and tie round it. And although they may appear to tie alternate knots and cross their hands, they are actually tying round the suture, and you can see the white thread runs straight through the knot, resulting in what is virtually a slip knot, and the white thread can be withdrawn. This is therefore not a secure knot. Always remember to cross your hands, as you see here. For added security, 2 reef knots may be tied on top of each other. Occasionally, we want a knot which is secure and will not slip even with one throw. Therefore, we can tie 2 throws, as seen here, and snug that down, and then return by 2 more throws. And although we don't have a very pretty looking knot, we have a very secure surgeon's knot. Let's tie this now once more in slow motion. Take the threads and cast the first throw of the reef knot, and then take the thread through once more. Then you're in a position to snug down that first throw of a surgeon's knot. And as you do so, ensure that it lies correctly. Tighten that first throw appropriately. As you can see, it doesn't look very pretty with this thickness of thread. However, repeat the same procedure. 1 throw, as for the reef knot, and then take the thread through a second time. And once again, snug down the second throw. And although it looks somewhat cumbersome with threads of this size, it's a very secure knot. If after a continuous suture you are left with a loop and a single strand, then the Aberdeen knot may be applied. In this, the small loop is positioned to allow the other string to be pulled through and drawn to one side, almost in a seesaw manner, as you see here. It is important to release the long thread as it is pulled through. After 6 or 7 throws, the long thread may be pulled entirely through the loop, drawn tight, and then cut. This knot should be used with very great care. It involves tying. আচ্ছা, তাহলে নট রিফ নটটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখলে যে না 2 কালার দিয়ে বুঝিয়ে দেওয়া আছে। সুটার ম্যাটেরিয়াল মানে সুটার করার সময় যদি ডিজিটাল কালো অংশটা যদি ডিজিটাল ইঙ্ক ধরে যদি তোমরা দেখো, তাহলে হচ্ছে এটা হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে করে করলে এটা ইয়েতে আসবে, দেখেই শুধু হবে না। তো এই ভিডিওটা দেখে দেখে যদি প্র্যাকটিস করো তাহলে হাত চলে আসবে। এখানে ইম্পর্টেন্ট টু নোটিফাই যে দেখবা যে শুধু কিন্তু নট দিলেই হয় না, পুরো 2 হাতই মুভ করতে হয়। দুটো হাতে একবার হচ্ছে এক ডিরেকশনে যাবে, এরপর অপোজিট ডিরেকশনে আসবে 2 হাতই। একটা হাত একবার দূরে চলে যাবে আর একটা হাত কাছে আসবে, আবার নেক্সট স্টেপে কাছে হাতটা দূরে এবং 2 হাতটা কাছে চলে আসবে। তাহলে হচ্ছে নটটা ঠিক মতো হবে। এর কোনো একটা স্টেপে যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু নটটা ঠিক মতো পড়বে না। For the different color threads,
We will now tie one in slow motion, demonstrating once again the features of tying a two-handed reef knot. Ensure that the threads end up at the opposite side of the jig to which they started and snug down the problem কিনা। Let's look at a model for tying a depth in the pelvis. You see here a simulation of a small blood vessel deep in the pelvis, cunningly made from a straw and a blob of blue tack. Take your suture material in the tip of a hemostat and pass it round the blood vessel, taking great care not to exert any tension. Bring the suture material out of the pelvis, tie and snug that down using the index finger. Again, exert no tension on the vessel itself, but tie against counter pressure from the index finger. Then tie a further throw outside the body, snugging it down with the index finger and tightening it by counter traction against the finger. Do a third throw for security and snug it down. Once complete, one is in a position to cut the suture. Ensure that no tension is actually placed on the vessel itself at any time. You will be provided on your jig with a small glass pot which has a screw in the base of it. Use the same technique as has been demonstrated to tie at depth within this pot. Take your suture and bowstring it in the end of a hemostat and place it around the hook. Withdraw out into the open and you're in a position to tie your first throw. Snug it down, taking the index finger beyond the vessel and tighten it without putting any pressure on the screw itself. Do a second throw and snug it down again, being careful not to exert any pressure on the screw. You may then want to do a third throw for security, again snugging it down, and then you can cut the suture material as appropriate. অনেক সময় ডেপথে যেমন ফিল পিসে বা ব্যাক পিসে যদি করতে হয় তাহলে কিভাবে করবে সেটা দেখালো। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে নটটা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ভেসেলের কাছে কন্টিনিউয়াস স্প্রে করতে হবে, কিন্তু ভেসেলের উপর বা টিস্যুর উপর কোনো প্রেশার যাতে না পড়ে, কারণ যদি টিস্যুর উপর টান পড়ে বা প্রেশার পড়ে তাহলে এটা ছিঁড়ে যেতে পারে। সো সুটার ম্যাটেরিয়ালটা উপর প্রেশারটা পড়বে, কিন্তু ভেসেলটাকে উপর কোনো প্রেশার দেওয়া যাবে না। আমরা এখানে বেসিক নটিং এগুলো জেনে নিলাম, এটা প্র্যাকটিস করতে হবে, এটা দেখে প্র্যাকটিস করবে বারবার, এবং হ্যান্ড মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট। এবং সুচারটা ডিস্টেন্ট এন্ড প্রক্সিমাল সুচারটা সুচার অংশটা কালো অংশটা খুবই ডিস্টাল পার্ট এবং সাদা অংশটা হচ্ছে তোমার মিডল সহ যে সুচার যে অংশ সেটা ধরে এটা বারবার প্র্যাকটিস করলে তোমার এটা হাতে আসবে। এবার আমরা বিভিন্ন সুচারিং টেকনিক গুলো একটু দেখি। Begin by making an incision in the simulated skin pad provided. We will now close this with interrupted sutures. Take a suture in your needle holder and insert the needle at right angles to the incision using counter pressure from the forceps.
Pull the suture through gently without snagging it. Secure a standard reef knot, either using the one-handed technique or the instrument technique. Cut the suture to such a length as will allow it to be grasped for subsequent removal. As a rule of thumb, the distance from the edge of the wound should correspond to the thickness of the tissues being sutured. Each successive suture should be placed twice this distance apart, approximately double the depth of the tissue being sutured. Continue to insert your sutures in this manner across the entire wound. Now, let's insert another suture. When the incision edges are as closely aligned as these, it is appropriate to go through both edges with one smooth movement. But as will be demonstrated later, this is not always possible, and often the edges need to be taken separately. Once again, tie a reef knot. When inserting sutures, adopt a 1-2-3 technique. 1, 2, 3. Once again, tie your knot, making sure that it lies correctly without any tension. Once the wound is closed, ensure that none of the knots lie over the suture line. There may be two types of wound you will be required to close. One, a linear wound, as you see here, the other, an elliptical wound. If you have to make an elliptical wound, try and ensure that the length of the ellipse is at least 3 times its width. When closing a linear wound, it may be easier to start in the middle of the wound, as you see here, inserting an interrupted suture and then ligating it. Remember, with these simulated pads, the tissue is often very springy, more so than normal skin. Make allowance for this during your exercises. Once the initial suture has been placed, it is then easy to halve the remainder of the incision each side to continue to close it. Therefore, insert one suture halfway along the remainder of one end of the incision and ligate this. Then, having completed that suture, again halve the remaining wound and continue as shown. It may not be possible to do this for an elliptical incision, and you may need to undermine the incision edges to increase mobility of the skin edge. In this situation, it is not practical to start in the middle of the wound, as such a suture will be under too much tension and therefore inaccurate. Thus, in this situation, start at the end of the incision, inserting a suture at right angles and getting right down into the depths of the incision, and then come back at the other edge of the skin, again at right angles to the skin edge, and ligate that particular suture. You can then proceed to the other end of the incision, and in a similar manner, insert the suture at right angles into the depth of the wound, and then out again at right angles onto the other edge of the incision, and tie a standard reef knot. You are now in a position to continue to close this ellipse, working from each end alternately, inserting interrupted sutures like this. This makes for a most satisfactory closure. নট যে বেঁধেছে এটা কিন্তু ওই কল ফলো করে ইনস্ট্রুমেন্ট অথবা হাতে কিভাবে দেওয়া যায়। আর হচ্ছে যে এখানে
যে প্রিন্সিপাল গুলা বেশি টাইটও না আবার বেশি লুজও করে না, একদম যাতে মার্জিনটা জাস্ট এক পজিশনে থাকে এমন ভাবে এই নটগুলো দেওয়া হয়। আর সবসময় যে টাইট ইউনিট আমরা পাবো সেরকম না, সেই ক্ষেত্রে যদি একটা আগে বলছি যে রাউন্ডেড হয় সেটাকে ইলেকট্রিক্যাল ইনস্টিটিউট করে রাখতে পারে, অথবা একটা ইলেকট্রিক্যাল কোন দিয়ে আসতে পারে। তো যেহেতু এখানে গ্যাপ বেশি, স্কিনটা হয়তো আসবেন না, অনেক সময় স্কিন সরাসরি স্টিচ দিতে গেলে মার্জিনটা ইনভার্টেড হয়ে যায়। তো সেক্ষেত্রে স্কিনটাকে একটু নিচের সারফেস টিস্যু থেকে একটু ছাড়িয়ে নিলে এটা ইজিলি কভার করা যায়, তখন এটা একটা লিনিয়ার কোণে পরিণত হয়। এবং সেইটা ক্লোজ করার টেকনিকটা অথবা দেখলে যে স্কিনের সাথে টাইট হয়ে গেলে নিডলটাকে চাপে দিতে হয়। আর আরেকটা ব্যাপার হলো যে নিডল গুলো তোমরা দেখাচ্ছে যে আমাদের সার্জারি নিডল গুলো কিন্তু কার্ভ এবং শার্প। সো আমরা যদি নর্মালি সেলাই করার মধ্যে পুশ করি তাহলে কিন্তু হবে না, এটাকে এই কার্ভটাকে যদি আমি এই কার্ভেচার অনুযায়ী সুইং করি তাহলে এটা খুব সহজ, যেহেতু ইয়াটা খুব শার্প, টিপটা খুব শার্প, it will go through the tissue very easily. But if you just push the needle like a straight needle, then it will never go through the tissue. কারণ তোমার ফোর্স তো তখন হচ্ছে ফোর্সটা তো তার টিপে যাবে না, যেহেতু সেই কার্ভেচার অনুযায়ী এগুলোতে সামনে স্টিচগুলোতে খেয়াল করবে যে নিডল হোল্ডারটাকে কিন্তু একটা সুইং করে স্টিচটা দেওয়া হচ্ছে, মানে যে কার্ভ নিডলটাকে এই কার্ভ অনুযায়ী সুইং করা হচ্ছে। এটা হ্যান্ডের একটা মানে সুপাইনেশন মুভমেন্টের মাধ্যমে কিন্তু নিডলটাকে ইন্ট্রোডিউস করা হয়। তুমি সরাসরি যদি পুশ করো তাহলে কখনোই তুমি এটা টিস্যুর মধ্যে ইন্ট্রোডিউস করতে পারবে না। এবার আসি কন্টিনিউয়াস সুচার। আমরা ইন্টারপ্রেট সুচার দেখলাম, এখন হচ্ছে কন্টিনিউয়াস সুচার। We are now going to close the same incision using a continuous suture technique. Insert the first suture as before at right angles to the skin edge and ligate this using a standard reef knot. However, in this situation, just cut the short end and hand the long end of the suture to your assistant, who will follow you during this procedure. The second suture is put in a standard manner as before, and then the suture snugged down and handed to your assistant. Here comes the third suture, the distance apart being exactly the same as for interrupted sutures. Work along the wound each time, ensuring the same tension, and then hand it to your assistant who maintains that tension. Work along the wound, ensuring equal distance between the sutures to ensure the same tension down the whole length of the incision. After the final suture has been inserted, leave one loop long and then ligate using a standard reef knot technique. Once this has been tied, you're in a position to cut both ends of the suture material. We will now demonstrate the essential role of the assistant in the insertion of a continuous suture. Start once again by inserting the initial suture and ligating this using the reef knot technique. In this situation, let us assume that we wish to maintain a hold with the end of the short suture as a stay. In this case, get your assistant to place a hemostat on the end of the suture
grasping it right at the tip of the jaws, not up near the hinge where it would slip. Grasp it in the tip of the jaws and place to one side. Then pass the other length of the suture to your assistant and make sure that they hold it the right distance from the wound. Not too close and not too far away. Then continue suturing. As you insert the suture and pull it through gently, your assistant should release the suture and allow you to snag it down. Pass it again to the assistant. As one continues along the incision, it is important suture material does not get caught around instruments, as you see here, and your assistant should remain alert to such a danger. Unfortunately, in this case, the assistant was not alert and allowed the suture material to twist around an instrument. It now becomes increasingly difficult to untwist this, and panic sets in. The assistant then starts to put their hand into the middle of the surgeon's view, which is even worse, but eventually the suture material is free. Pass it again to your assistant, who will be wary for the rest of the operation. When cutting sutures, do not cut them too long, as this long length of thread will be a needless waste of suture material and will get caught up in the wound or in the dressings. However, don't cut them too short, otherwise this will be insecure and might even lead to the unraveling of the knot. Cut the suture to such a length that it will be secure and also allow the suture to be grasped during its subsequent removal. কন্টিনিউয়াস সুচার সুচার মধ্যে ইউজ করা যায়। সুবিধা কি যে এটা তোমার কম সময় লাগবে কারণ একটা একটা করে স্টিচ দিয়ে কাটা, আর এটা হচ্ছে একবার শুরু করে করলে আর মাঝে কাটাকাটি কোনো ব্যাপার নেই বা ইন্টারাপশন হয় না, সো ইট টেকস লেস টাইম। এটা অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যে যদি ইনফেকশন হয়, অনেক সময় স্টিচ ইনফেকশন হয়, স্টিচ অ্যাবসেস হয়, তখন আমরা একটা স্টিচ অফ করে দিয়ে একটু প্লাস্টার জয়েন করে দিলে হয়তো বাকি এটা বেঁচে যায়, প্রয়োজন হয় না। কিন্তু কন্টিনিউয়াস স্টিচে একটা পয়েন্টে স্টিচ অ্যাবসেস হলো বা একটু ইনফেকশন হলে কিন্তু পুরাটাই হয়ে যাবে, কারণ ওই জায়গার সুচারটা যদি আমি কেটে দিই তাহলে পুরা সুচারটাই হয়ে গেল, খুলে গেল, ফলে পুরো অনেকটাই খুলে যায়। আর ওটিতে একজন অ্যাসিস্ট্যান্টের ভূমিকা, অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে to make the surgical field accessible for the surgeon, visible for the surgeon, and make his work easier. তাকে তোমরা দেখছো যে কিভাবে সাহায্য করলো, যখন সার্জন স্টিচ দিচ্ছিলেন তখন ও সুতাটাকে সার্জন সাইড থেকে সরিয়ে রাখলো, যার ফলে সার্জন সহজে স্টিচ দিতে পারলো। এবং একটা কনস্ট্যান্ট টেনশন রাখা জরুরি, যাতে স্টিচগুলো লুজ হয়ে না যায়, স্টিচ টাইট একটা লুজ না হয়। সবসময় একটা কনস্ট্যান্ট টেনশনে থাকলে তখন স্টিচিংটা ইউনিফর্ম হয়। তো আবার এর সাথে আরো কিছু কাজ আছে, যে ওটির ইনস্ট্রুমেন্ট গুলো ঠিক মতো রাখা এবং সুচারের ম্যাটেরিয়ালটা যেটা অন্য কোনো ইনস্ট্রুমেন্টের সাথে না যায় বা লেগে না যায়, সেগুলো খেয়াল রাখা অ্যাসিস্ট্যান্টের কাজ। তো এভাবেই সার্জন অ্যাসিস্ট্যান্ট সবাই মিলে একটা টিম ওয়ার্ক এর মাধ্যমে সার্জারিটা করতে হয়। এবার আসুন ম্যাট্রেস সুচার। Mattress sutures can be inserted to allow for eversion or inversion. They can also be used for irregular skin edges. We will demonstrate here a vertical mattress suture.
The suture is put in as you see in the standard manner. The needle is reversed, and then, taking just a small bite of the skin edges, the suture is completed and a reef knot tied. A second vertical mattress suture is inserted. The suture is placed. The needle then reversed in the needle holder, and then go back, taking just a few millimeters of skin edges. The knot is then tied and the suture material cut. Let's insert just one more vertical mattress suture, in at right angles. Reverse the needle, and then going back, just taking the wound edges as seen. We will now demonstrate the horizontal mattress suture. The initial suture is as before. Again, reverse the needle in the needle holder, but on this occasion move slightly horizontally and go back to the other side of the incision in a similar manner. One can see very clearly why this is called a horizontal mattress suture. Once again, the reef knot is tied in the standard manner, material cut. We will now insert another horizontal mattress suture. The suture is inserted in the standard manner, and then return to the opposite side of the wound, parallel to the initial traverse. The suture is then secured with a reef knot. Both vertical and horizontal mattress sutures can be useful for ensuring eversion or inversion of wound edges, and this is clearly demonstrated by diagrams in your handbook. The difference between the vertical mattress suture and the horizontal mattress suture can easily be seen in this demonstration. তাহলে ম্যাট্রিক্স সুচারটা কি যে এটা হচ্ছে সুচারের মধ্যে কিন্তু আমরা এডিশনাল দুইটা সুচারিং করছি এট দ্য এজ অফ দ্য স্কিন। অনেক সময় 2 পয়েন্ট, এটাকে 4 পয়েন্ট সুচার বলে। 2 পয়েন্ট আমরা যে ইন্টারপ্রেট সুচার দিলাম সেটা হচ্ছে 2 পয়েন্ট, আর এটা হচ্ছে 4 পয়েন্ট। কারণ দেখো স্কিনে প্রথম ইন করলো, তার এক সাইডে আরেক সাইডে এসে আমরা 2 পয়েন্ট শেষ করছি, কিন্তু এটা হচ্ছে এডিশনাল দুইটা স্কিন মার্জিন। এটা আসলে 2 পয়েন্ট সুচার অনেক সময় যেটা হয় যে স্কিনের মার্জিনটা ডিভার্ট হয়ে ভিতরে চলে যায়, এর ফলে কিন্তু ভিজুয়ালাইজেশনটা ঠিক মতো হয় না, এর ফলে ইনফেকশন বাউন্ড গ্যাপ হয়ে যায় পরবর্তীতে। তো স্কিন মার্জিনটা যাতে ইভার্ট থাকে এবং কাছাকাছি পজিশন হয়, সেই জন্য এটা হচ্ছে অনেকটা মানে ওর ধরে বেঁধে এটাকে মার্জিন টু মার্জিন মিল করানোর মতো একটা ব্যাপার আর কি। যে একদম মার্জিনের কাছে একটা পাইপ তুলে ওটাকে ডিভার্ট হতে না দেওয়া। দুই ধরনের আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল ম্যাট্রিক্স সুচার। এটা হরিজন্টাল কেন বলা হচ্ছে, ভার্টিক্যাল কেন বলা হচ্ছে, সুচার ম্যাটেরিয়ালের পজিশনের কারণে, সেটা তোমরা দেখতেই পেলে।
সবশেষে হচ্ছে সাবকিউটিকুলার সুচার, অনেকে কসমেটিক সুচারও বলে, কারণ এই সুচার ম্যাটেরিয়ালটা স্কিনের নিচে থাকে, সেজন্য এটা হচ্ছে সাবকিউটিকুলার সুচার। Start the subcuticular suture by inserting a knot at the far end of the incision. Tie a standard reef knot and then cut the short end of the suture very short, as we're going to bury the knot. Then, using the forceps, carefully retract the skin edge. Take a small bite of the subcuticular material and pull the suture through. Then, on the opposite side of the wound, insert a similar subcuticular bite of the suture material and gently work up the wound, ensuring that each bite does not go too deep into the tissues. Each new suture must be inserted almost opposite the exit of the previous suture, and this ensures that as the suture material is tightened, it draws the wound edges together, almost in the manner of invisible mending. The accuracy of the placement of the sutures will ensure an equal tension down the wound and neatness of the closure. You can see here a needle going in just at the skin edge, taking a bite of the subcuticular tissues and coming out at the skin edge. At the end of the incision, the needle can be exited about a centimeter away from the edge, and then the needle reversed and passed back almost through the same hole in the skin in the opposite direction. This can be repeated, passing the needle through the same skin hole, back again, and then cut. সাবকিউটিকুলার সুচারটা কি হলো তাহলে? এটা হচ্ছে ইনভিজিবল সুচার, মানে সুচার ম্যাটেরিয়ালটা দুই পাশে ডার্মিস এর মধ্যে সেট করা হচ্ছে, যার ফলে স্কিন মার্জিনটা মানে স্কিনটা একদম পজিশনে থাকে। এখানে যে স্টিচিং এর ফলে যে স্কারটা হয়, মানে আমরা যে ইনসিশনের পাশে যে বাইট গুলো দিচ্ছি সেগুলোর একটা দাগ থাকে, এটাতে এই স্কার গুলো থাকে না, যার ফলে স্কারটা মিনিমাম হয়। তো তার জন্য এটাকে অনেকে কসমেটিক সুচার বলে থাকে। আর শেষে সুচারটা টেনশনটা ধরে রাখার জন্য কয়েকটা মানে সার্কুলার টিস্যুতে কয়েকটা বাইট দিয়ে সুচার ম্যাটেরিয়ালটাকে বাইরে করে দেওয়া হলো, যাতে ইনসিশন লাইনের টেনশনটা থাকে। তো এই হলো 4 রকমের বেসিক সুচারিং টেকনিক তোমরা দেখলে, এবং প্রত্যেকটা ইয়াতেই হচ্ছে এই নটিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা লিপ নটটা খুব প্র্যাকটিস করবে বাসায় বা ইয়াতে ইউজ করতে পারো। আরেকটা বেসিক জিনিস হচ্ছে ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিং তোমাদের প্রথমে দেখালাম। এখানে হচ্ছে যে এই নিডলটাকে ধরাটার একটা নিয়ম আছে, সেটা সুইচ হোল্ডার দিয়ে নিডলের 2/3, আমি আবার একটু দেখাবো, 1/3 আর 2/3 এর জাংশনে ধরতে হয়, এখন টিপ অফ দা নিডল হোল্ডার দিয়ে এটা ধরতে হয়, কারণ যদি আমরা মাঝখানে ধরি তাহলে ডিস্টার্ব যে পোর্শন আছে নিডল হোল্ডারের সেটা কিন্তু আমরা টিস্যুতে বাধা সৃষ্টি করবে, নাটিনে বাধা সৃষ্টি করে। তো ওটা টিপে ধরতে হয় এবং 2/3 এবং 1/3 এর জাংশনে এটাকে নিডলটাকে ধরতে হয়। এবার আমরা চলে যাই হচ্ছে কি
স্ক্রাবিং টেকনিক। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট হ্যান্ডলিংটা আরেকবার একটু দেখাই, কারণ এটা গুরুত্বপূর্ণ। Use your fingers. Never pick up needles with your hands. It is important not to handle shafts directly like this. When picking up needles, use the needle holder, and then if you wish to alter the position of the needle in the needle holder, don't use your fingers, use the forceps to hold the needle and reposition it. Also be careful when tightening sutures. The needle does not do damage outside your field of vision. Therefore, when dealing with a long thread, don't simply pull at the needle, but use the middle finger of your right hand to grasp the thread, and then use your closed forceps to take up further slack. Suture material can then be tightened without the needle leaving your field of vision. Your suture material is then passed to your assistant, and the needle is now available for your next suture. When you've finished with the needle, do not lay it down on the patient or on the table, but pick it up, and whenever possible, dispose of it by cutting off the thread and placing it in the sharp bit. Never handle a blade with your fingers, but always use a hemostat as seen here. Slide the blade gently onto the handle. When it comes to removing it, just lift it off from the distal end and slide it off gently without jerking. Immediately place it in the sharp spin that is provided. Remember, when operating, do not have the table set too high or for your back set too low. The most comfortable position to operate in is one where your forearm is resting horizontally. When handling all instruments, safety and economy of movement is essential. Relaxed handling is needed in order to avoid awkward movement. Safe and effective surgery requires correct and safe handling of all surgical instruments and sutures. Please take time to acquaint yourself with the instruments provided. Let's first of all look at the scalpel. When handling the scalpel, you do not handle it like this or like this, as you don't intend to stab anyone. Instead, handle it in this manner, using your index finger to steady it. Then you can draw it gently and carefully across the skin, as you see here, in a controlled manner. Never ever cut towards your own fingers or thumb, as it may not just be the patient that you cut. When doing delicate work with a fine-bladed scalpel, you may wish to hold it like a pen. Then finer work can be undertaken. Note how the little finger can be used to steady the hand holding the scalpel. When passing a scalpel, never pass it blade first, but handle first with the blade down. However, the safest way is always to put it into a kidney dish and pass it to your assistant or scrub nurse. Now, let's look at the scissors. There are two types of scissors. One is more robust for cutting suture materials, and the other is finer for tissue dissection. Let's look at how to hold scissors. Hold them with just the tips of the distal phalanges, with thumb and ring finger in the ring, steadying the scissors with the index finger and the middle finger. Never put your fingers right the way through, as this makes it difficult to extract your fingers from the instrument. However,
By using just the distal phalanges, you get very good control for accurate dissection. If you're cutting sutures at depth, such as in the pelvis, it's often wise to stabilize the instrument over your index finger. This allows for accurate cutting and prevents a tremor down a deep, dark hole. We now move on to the forceps. There are two basic types of forceps. One is the non-tooth, the other the tooth. If we take the tooth forceps, such as we see here, these are often used for tough tissues such as skin, while the non-tooth forceps tend to be used for more delicate tissues such as bowel. Whole forceps, as you see demonstrated here, are not grasped in your fist like this. By holding them gently, you get accurate control of the tips of the forceps. Now, let us consider the hemostat. Correct handling of the hemostat is critical. Pick it up much as we did with the scissors, using the distal phalanges, and as one is opening them, put pressure on the thumb against the ring finger and middle finger, and then the hemostat opens gently in a controlled manner. If holding it in your non-dominant hand, you might wish to hold it in this manner, and then put pressure from the middle and ring finger against the thumb and index finger, and open the hemostat in a controlled manner. Watch again, pressure from the middle and ring finger against the thumb and the index finger, and it opens smoothly. Do not let the hemostat jerk, as this can do damage to any blood vessel it might be holding. Finally, we come to the needle holder. As mentioned previously, always pick up the needle with the forceps, then pick up the needle holder in a similar manner to the scissors and the hemostat. Place the needle holder about 2/3 of the way around the circumference of the needle, as you see here. Do not place it too near to the tip or the rear of the needle, and place it in the jaws of the needle holder as demonstrated. Insertion of sutures requires a smooth supination of the forearm, but occasionally a backhand suture is required, in which case the needle position can be changed to the needle holder, enabling you to insert a backhand suture. This is an exercise of forearm manipulation with one arm pronating and the other supinating synchronously. Watch again. One arm is pronating while the other arm supinates, and therefore the needle can be changed from the forehand to the backhand very simply and efficiently. ইনস্ট্রুমেন্ট হ্যান্ডলিং এর ব্যাপারে যে আর্টারি ফোর্সেপ বা সিজার এগুলো আঙ্গুলের বেশি ঢুকালে ট্র্যাপ হয়ে যায়, তখন রাখতে গেলে বা এক্সচেঞ্জ করতে করা যায় না। সো রুল হচ্ছে নেভার introduce these instruments behind the distal phalanx, মানে ডিস্টাল ইন্টারফারেন্সিয়াল যে জয়েন্ট তার সামনে থাকবে, তার পিছনে যাবে না। এবং থাম্ব এবং কোন ফিঙ্গার, রিং ফিঙ্গার, এই দুই ফিঙ্গার হচ্ছে দিয়ে ধরবে, আর মিডল আর ইন্ডেক্স ফিঙ্গার যেটা সেটা দিয়ে হচ্ছে এটাকে কন্ট্রোল করতে হবে। সিজার আমরা দেখলাম যে দুই ধরনের আছে, একটা রাফ সিজার বলি আর একটা ফাইন সিজার। ফাইন সিজার গুলো হচ্ছে টিস্যু কাটার জন্য ইউজ করা হয়, আর রাফ সিজারটা দিয়ে সুচার ম্যাটেরিয়াল বা স্ট্রাকচার আমরা কেটে থাকি। তো সিজার ইউজ করার সময় খুব সাবধান থাকতে হয়, কারণ আমরা যদি এটা খেয়াল না করি, সবসময় টিপ দিয়ে কাটাটা হচ্ছে রুল। কারণ যদি আমরা মাঝখান দিয়ে কাটতে যাই, distal portion of the scissor may injure the other tissues. So
এটা অনেক সময় ক্যাভিটিতে কিছু কাটতে হলে আমাদের অপোজিট হ্যান্ডের গাইডেন্সে কাটতে লাগতে পারে। আর হেমোস্ট্যাট আর্টারি ফোর্সেপ বা হেমোস্ট্যাট করে এগুলোর মেইন একটা কাজ হচ্ছে ব্লাড ভেসেলগুলোকে লাইগেট করা। তো এটার হ্যান্ডলিংটা খুব স্মুথ হতে হয় এবং তোমরা দেখেছো যে আঙ্গুলের 4টা আঙ্গুল 5টা আঙ্গুলকে কাজে লাগিয়ে হচ্ছে এটার অপোজিট প্রেসার একটা হ্যান্ডেল উপরের দিকে একটা হ্যান্ডেল নিচের দিকে দিয়ে লকটাকে খোলা এবং বন্ধ করা হয় এবং এটা করতে হতে হয় স্মুথ, কারণ যদি জার্কিং হয় তাহলে যে ভেসেলটাকে সে ধরে আছে সেটা ছিঁড়ে যেতে পারে, সেগুলো তখন ব্লিডিং শুরু হলে এটা একটা ডিজাস্টার পরিণত হয়। সো এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করতে হবে, ইনস্ট্রুমেন্টটা নিয়ে প্র্যাকটিস করে করে এগুলো সাহায্যে আসে। আর সেসব দেখলে যে হ্যান্ডের মুভমেন্টটা যেটা বললাম যে স্টিচিং করার জন্য কিন্তু if you push then you will never be able to do the stitch, কারণ নিডলটা তো কার্ভ, সো আমাকে এই কার্ভের লাইনে হচ্ছে হাতটাকে সুইং করতে হবে, supination and pronation, one hand supination another hand pronation, এই দুই মুভমেন্টের মাধ্যমে এটা আমাকে স্টিচ দেওয়া অথবা নিডলের ডিরেকশন চেঞ্জ করা এই জিনিসগুলো করতে হয়। And as the demonstrator said in the video, the sharp instrument should never be touched with hand. তোমার গ্লাভস কেটে যাবে, আর গ্লাভস কেটে গেলে কিন্তু তোমার যে প্রোটেকশনটা টিস্যু থেকে জীবাণু থাকতে পারে, সেই পজিটিভ থাকতে পারে, তোমার হাতে কোনো থাকতে পারে, যে কোনো ইয়েই হচ্ছে ট্রান্সমিশন, ডিজিজ ট্রান্সমিশন প্রিভেন্ট করা অপারেশন থিয়েটারে এটা কিন্তু সার্জনের একটা বড় দায়িত্ব। সো এগুলা যদি ঠিক মতো খেয়াল রাখা না হয় তাহলে এরা অ্যাক্সিডেন্ট করতে পারে। আচ্ছা, এবার আসি স্ক্রাবিং, গাউনিং এন্ড গ্লাভিং। ওটিতে ঢোকার আগে আমরা যে প্রিপারেশন নেই সেই ভিডিওটাতে। Surgical scrub-up and gowning, a step-by-step guide. The purpose of the surgical hand antisepsis is to remove or destroy transient microorganisms and inhibit the growth of resident microorganisms. Hi, I'm Jonathan. I'm the new junior doctor. I've been asked to scrub up, but I've never done it before. Could you show me how? Certainly can. Come this way. Thank you. Preparation. When preparing to scrub up, ensure that you wear appropriate attire and make sure this is as comfortable as possible. This includes clothes, hat, masks, and eye protection. Jewellery such as bracelets, watches, and rings are to be removed, other than plain band wedding rings, which can remain in place. Nail varnish and false nails are also to be removed beforehand, and nails should be kept short. Any skin abrasions to hands and arms must be covered with a waterproof dressing. Select an appropriate gown pack, checking integrity of the package and expiry date. Peel open outer wrap of gown pack, leaving green layer untouched. Select appropriate gloves and place nearby, ready to be opened by the circulator. Surgical scrub. Set the water to a suitable temperature and flow and open a nail brush packet. Okay, so we'll start washing our hands now. Throughout this process, the hands must be kept upright and bent at the elbows, allowing water to drain away, clean to dirty. Wet hands and arms thoroughly. Apply approximately 5 ml of aqueous scrub, for example, Hippie scrub or Biodine to the hands, using your elbow to release it from the dispenser. A hypoallergenic alternative is also available. The first wash should take about 2 minutes and includes washing the fingers, hands, and elbows, arms up to the elbow. To be effective, the aqueous scrub needs a minimum of 2 minutes contact time with the skin. With fingers interlaced, work palm to palm.
Place right palm on the back of left hand with fingers interlaced. Repeat on the other side. Rotational rubbing backwards and forwards with clasped fingers of right hand into left palm and vice versa. Rotational rubbing of right thumb clasped in left hand and vice versa. Rubbing fingertips on the palms of both apply surgical solution approximately 5 ml again. Brush both right and left nails, but only the nails, not the fingers, palms or hands, as this can cause skin damage. This must last about 1 minute. The nails only need to be scrubbed on the first surgical scrub of the session. Any more often can lead to skin damage and colonisation. Again, rinse thoroughly, leaving hands higher than elbows. The last wash repeats the first, but this time only goes as far as the wrists to avoid compromising the cleanliness of the hands and should last approximately 1 minute. Again, thoroughly rinse hands and arms and turn the taps off with your elbows. Let excess water drip away. Do not shake. Keep hands higher than elbows. The whole process should take about 4 minutes. Gowning up. Moving over. তোমার দেখলে আমাদের দেশের সাথে কিছু ইনিশিয়াল প্রিপারেশন ডিফারেন্স থাকে, যেমন এরকম অর্থাৎ করা ওটি ড্রেস আমাদেরও থাকে, এরকম প্যাকে থাকে না, এটা অটোক্লেভ করে সিস্টার একটা ড্রামে রেখে দেন, ওটা থেকে আমরা পিক করে নিই। আর মেকআপ সব সময় থাকে না, অনেক সময় থাকে, কিন্তু বেসিক যে এটা খুবই ইম্পর্টেন্ট। যে উনি যে প্রথমে কি করলেন, প্রথমে হচ্ছে ড্রেস আপ করে নিলেন, মাস্ক ক্যাপ গুলো পরে নেওয়া, কারণ একবার তুমি ওয়াশ নিয়ে নেওয়ার পরে সেগুলো আর কাজ করা যাবে। তো প্রথমে নিজেকে প্রিপেয়ার করতে হবে, ওটি ড্রেস তো অবশ্যই করতে হবে, তার সাথে মাস্ক ক্যাপ এবং কিছু অ্যাক্সেসরিজ যেগুলো বডিতে আছে, বিশেষ করে মেটালিক ওয়াচ, তারপর অর্নামেন্টস, এই জিনিসগুলো যেগুলো আমার হাতে বা ওয়াশে বাধা সৃষ্টি করবে সেগুলো খুলে রাখতে হবে। এরপরে হচ্ছে ওয়াশের স্ক্রাবিং এন্ড ওয়াশ গুরুত্বপূর্ণ যে জিনিসটা বলেছে যে 3 বার কিন্তু সে ওয়াশ নিয়েছে, 3 টাইমস। প্রথমবার 2 মিনিট, তারপর 1 মিনিট করে। প্রথম ওয়াশে তোমরা দেখবে যে হাতটা উঁচু করে, আইডিয়াটা হচ্ছে যে আমরা যে সার্জারিতে মেইনলি আমাদের মানে রিস্ট হ্যান্ডটা হচ্ছে কাজ করবে, সো এই জায়গা থেকে জীবাণুকে আমরা সরিয়ে দিব যতদূর সরানো যায়, এবং কখনো রিটার্ন যাতে না আসতে পারে। হাত থেকে ওয়াটার ডাইরেক্টলি এলবো দিয়ে নিচে চলে যাবে, এলবো থেকে আবার কখনো ফিরে আসবে না। তো আমার হাত দুটো এভাবে উঁচু করে ধরে রাখতে হবে থ্রু আউট দা ওয়াশ, তাহলে আমার হ্যান্ড থেকে পানিটা নিচে দিকে চলে যাবে। এবং যেটা ওয়াশ যেভাবে উনি নিলেন একদম এভাবে প্রতিটা ফিঙ্গারের যে থিনার স্পেস গুলো, সেই স্পেস গুলো খুব ভালো করে রাব করতে হবে, এবং পাম এবং ব্যাক অফ দ্য পাম, মানে পুরো হাতটা ভালো করে স্ক্রাব করতে হবে। এবং তারপরে হচ্ছে যে নেইল ব্রাশ দিয়ে থাকে, নেইল ব্রাশ দিয়ে নেইলটা গুলোকে পরিষ্কার করতে হবে একবারই, এবং এটা কিন্তু বারবার করা যাবে না, বারবার করলে আবার স্কিন ড্যামেজ হবে, স্কিন ড্যামেজ হলে আবার ব্যাকটেরিয়াল পলিনেশন হবে। সো একবার প্রথম ওয়াশের সময় এটা করবো, এরপর আর সেটা করবো না। তাহলে আমাদের হচ্ছে একবার 2 মিনিট ধরে হাতটা ধোয়ার পরে নেইল ব্রাশ করে ফেলার পরে আবার প্রসেসটা রিপিট করবো একবার। আর রিচ থেকে এলবো পর্যন্ত যখন আমরা আসবো রাউন্ড মুভমেন্টের মাধ্যমে উপর থেকে নিচে আসবো, নিচে থেকে আর উপরে ফিরে যাবো,
কারণ ওই যে বললাম যে সব ডার্ট বা সব ব্যাকটেরিয়া আমরা হাত থেকে এলবো এলবো থেকে নিচে ফেলে দিব, ওইখান থেকে আর যাতে আমার হাতে ফেরত না আসে। আর দেখেছো যে ওই এটা সে যে কি দিয়ে ওয়াশ নিল, এখানে স্ক্রাব হচ্ছে ডিটারজেন্ট, সোপও হতে পারে, সোপ অথবা স্ক্রাব অথবা প্রবিধান আইডি সলিউশন 7% সলিউশন দিয়েও ওয়াশ নিয়ে থাকে। এগুলো হচ্ছে আইডিয়াল স্ক্রাবিং ম্যাটেরিয়াল। গাউনিংটাও মোটামুটি একই রকম, আমাদের শুধু লাস্টে যে একটা ট্যাগ থাকে বা একটা বেল্ট থাকে সেটা আমাদের নেই, আদারওয়াইজ গাউনিং টেকনিকটা এভাবেই আমরা করে থাকি। To the gowning trolley, open the green inner pack, ensuring you open away from your body first. Carefully, fully open a hand towel. Dry your hands by placing the towel in one hand and blotting the skin, drying on the opposite hand. Always start at the fingertips and work down towards the elbows using a corkscrew movement, and then discard the towel. Never go back up the arm towards the hand with the towel. Repeat on the other side, ensuring hands are completely dry. Gowning is achieved by using the closed gloving technique. Pick up the gown and identify the neck area, then step away from the trolley. Using your thumbs and first fingers, pinch the top of the gown and let it fall. Do not shake. Ensure it doesn't touch anything. Unfold the gown and identify where the arms are to be placed and do so. Keep hands inside the gown. A circulator will now tie the gown at the back. Keep arms above waist level. With hands inside the gown cuffs, pick up the gloves in its inner sterile wrapper and then turn them upside down so the right is on the left side and the left is on the right side. With your right hand, place your thumb under the fold of the right glove, then flip the glove over onto the palm of your covered hand. With your left hand, grab the fold on top and pull up and over your hand. Next, pull gown and glove up your arm so that the fingers are in the correct position. Repeat this process with the other hand. The gloves must cover the cuff of the gown as this is not waterproof. Ensure gloves feel comfortable and fit snugly. Take hold of the gown pass card and pull the left hand tie out of the card, keeping hold of it. Pass the card to the circulator, being careful not to pull the remaining tie out of the card. Next, rotate 360 degrees anti-clockwise and pull the tie out of the card held by the circulator. Now secure both ties in a bow at the side. You are now sterile around your front and back. Keep your hands away from your face and above waist level. You are now ready to enter the sterile field. Once in the sterile field, hands should be kept at chest level at the front. Do not cross hands or put them under the axilla. When you pass another person who is scrubbed, try always to pass back to back. গ্লাভিং এর দুটো টেকনিক, ক্লোজ ওপেন এন্ড ক্লোজ টেকনিকটা দেখানো হয়েছে। এটা খুব সহজ, প্র্যাকটিস করলে এটা খুব সহজে চলে আসবে। আইডিয়াটা হচ্ছে ওটি টেস্টটা যে গাউনটা কিভাবে পড়লো তোমরা দেখলাম, একটা হাতে নিয়ে ঠিক একটু খোলা জায়গায় তোমাকে দাঁড়াতে হবে এবং নেক সাইডটা আইডেন্টিফাই করতে হবে, করে ওইটাকে ধরে ওটাকে ছেড়ে এটা করে দেবে। আইডিয়া হচ্ছে সামনে যে অংশটা আমার ওটির সময় যেটা থাকবে, উপরে থাকবে, এক্সপোজ থাকবে, ওইটাই টাচ করা যাবে না, ওই অংশটা আনটাচ থাকবে, ভিতরের অংশ টাচ করবো। তারপর হচ্ছে ছেড়ে দেওয়ার পরে হাতগুলো আইডেন্টিফাই করে হাতগুলো গ্রাউন্ডটা করে নিতে হবে এবং অ্যাসিস্ট্যান্ট পিছন থেকে আমার বের দেবে। আমাদের কার্ডটা নাই, কার্ড সিস্টেম নেই, আমরা পিছনে বের থাকে, অ্যাসিস্ট্যান্ট সেই বেরটা দিয়ে দিলেই হয়। আর গ্লাভস এর ক্ষেত্রেও একই কথা, যে
ক্লোজ টেকনিকে পড়লেও যে কাজ করার সময় যে সারফেসটা গ্লাভসের হচ্ছে থাকবে উপরে থাকবে সেই অংশটা আমরা টাচ করবো, কাজ করার সময় সেই অংশটা টাচ হবে টাচ থাকবে। এবং একবার যখন আমরা গ্লাভস পরে ফেললাম আমরা স্টেরাইল হয়ে গেলাম, ওটিতে স্টেরাইল ফিল্ডে আমরা যাওয়ার পর যখন ঢুকবো ওয়েস্ট লেভেলের উপরে থাকবে, হাত আর আমরা কখনোই নিচে নামাতে পারবো না। ঠিক আছে, কারণ এটা স্টেরাইল উপরে, এখানে জীবাণু করতে পারবে না, কিন্তু আমি যদি হাতটা নিচে নামিয়ে ফেলি তখন এই আমার বডি থেকে বা অন্য থেকে কিন্তু ব্যাকটেরিয়া আমার হাতে চলে আসতে পারে। সো হাতটা উপরে থাকবে, এটা আর কখনোই নিচে নামবে না। আমরা ওটিতে ঢোকার পর একমাত্র হাত রাখতে পারবো হচ্ছে স্টেরাইল ফিল্ডে, কোনো আনস্টেরাইল ফিল্ডে আর কখনোই ওয়াশ নেওয়ার পরে টাচ করা যাবে না। এবং আরেকটা দেখলে যে পাস করলো দুজনই ওয়াশ নেওয়া কিন্তু মুখোমুখি কিন্তু পাস করবে, দুজন হচ্ছে ব্যাক টু ব্যাক কাজ করে। সো যখন ওটির ভিতরে আমাদের স্টেরাইল ফিল্টার হবে, স্টেরাইল পার্সনের সাথে যখন ক্রস করবো তখন ব্যাক টু ব্যাক ক্রস করতে হবে এবং আনস্টেরাইল পার্সন থেকে এরা আলাদা হয়ে যাবে, দূরে থাকবে। তো এখানেই শেষ করি। এটা পার্ট 1। পার্ট 2 তে আমরা অ্যানাস্টোমোসিস নিয়ে কথা বলবো, অ্যানাস্টোমোসিস আর নতুন যে সার্জিক্যাল স্ট্যাপলার ডিভাইস, স্ট্যাপিং ডিভাইস হচ্ছে এটা নিয়ে একটা আলোচনা করবো। এছাড়াও হচ্ছে ডায়াথার্মি বা ওটিতে আমরা যেসব পাওয়ার সোর্স ইউজ করি পাওয়ার সোর্স কথা বলবো। আজকে অনেক রাত হলো স্টুডেন্টস।